পর্ব 2। লিখনিতে জান্নাত হায়দার। কয়েক ঘন্টা পর কোচিং শেষে বেরিয়ে আসে আজরিন। দেখে রনির রাহাতের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রাতাতের মুখ স্পষ্ট দেখা গেলেও রনিকে সে পেছনে দিক থেকে দেখে। হঠাৎ রাহাতের নজর পড়ে গুটি গুটি পায়ে হেঁটে আসা আজরিনের পানে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলে উঠে, ওই তো তোর বোন চলে আসছে। এই কথা শুনে পেছনে ফিরে তাকায় রনি। তখনই আজরিন অবাক হয়ে দেখে, যাকে সে এতক্ষণ রনি ভেবেছে সে আসলে অমিত। আজরিন কাছে এসে বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, আপনি এখনো যাননি? অমিত শান্ত স্বরে বলে, চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি ভিতরে যাওয়ার পর ওর বোনকে নিয়ে আসে। কথা বলতে বলতে দেখি তোমারও বের হওয়ার সময় হয়ে গেছে। ভাবলাম তোমায় সঙ্গে করে নিয়ে যাই। আজরিন মৃদু হেসে এবার রাহাতের পানে তাকিয়ে বলে, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। কথাটা শেষ করেই রাহাত সামনে তাকিয়ে বলে, এই তো আমার বোনও চলে এসেছে। মেয়েটি কাছে আসতেই রাহাত তার বোনকে বলে, কাল রাতে তোকে যে রনির বোনের কথা বলেছিলাম এই সে। মেয়েটা আজরিনের পানে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি ঐশী। আজরিন হেসে উত্তর দেয়, আমি আজরিন। আজরিন হোসাইন। কিছুক্ষণ প্রাণবন্ত আলাপের পর ঐশী ব্যাগ থেকে মোবাইল বের করে আজরিনের নম্বর চায়। আজরিন হঠাৎ থমকে যায়। মোবাইল নেই তার কাছে। চোখে মুখে এক ধরনের অপ্রস্তুতি। শেষে বলে, আসলে আমার নতুন মোবাইল। নম্বর এখনো মুখস্থ হয়নি। তুমি বরং তোমার নম্বরটা দাও, আমি লিখে নিচ্ছি। ব্যাগ থেকে খাতা বের করে নম্বরটি লিখে নেয় আজরিন। বিদায় দিয়ে সবাই চলে যায়। বাইকে নিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পর অমিত হঠাৎ আজরিনকে জিজ্ঞেস করে, তোমার মোবাইল আছে? আজরিন কিছুটা চুপচাপ থেকে বলে, না। তাহলে ঐশীকে মিথ্যে বললে কেন? আজরিন সপ্রতিভ হেসে বলে, মিথ্যে না। আমি তো মায়ের বা সুরাইয়া আপুর মোবাইলের কথা বলেছি। ওনাদের মোবাইল তো আমার কাছে নতুনই, তাই বলেছি মোবাইল নতুন। ওনাদের নম্বর আমার মুখস্থ নেই, তাই বলেছি নম্বর মুখস্থ নেই। মিথ্যে হলো কি করে? ওর সাথে যোগাযোগ করার দরকার হলে ওনাদের মোবাইল থেকেই করব। আজরিনের যুক্তিতে অমিত নির্বাক। কিছু দূর যাওয়ার পর আজরিন খেয়াল করে রাস্তাটা বাসার দিকের না। অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এটা তো বাসায় ফিরার রাস্তা না। অমিত চুপচাপ বাইক চালিয়ে যায়। একটু পর একটি বড় মার্কেটের সামনে থামে। নেমে পড়ো। আজরিন বিমূঢ় হয়ে বাইক থেকে নেমে চারপাশ একবার চোখ বুলিয়ে দেখে নেয়। আর বলে, আমরা এখানে কেন আসলাম? অমিত কথা বলে না। নিজের হেলমেট খুলে বাইকে রাখে। তারপর আবার আজরিনের হেলমেটও খুলে বাইকে রাখে। আর আজরিনকে বলে, আমার সাথে আসো। এটা বলে অমিত পাশে থাকা মোবাইলের বড় একটা শোরুমে ভেতরে আসে। আজরিনও তার পেছনে পেছনে আসে। আজরিন অমিতকে বলে, আমরা এখানে কেন আসলাম? মোবাইলের দোকানে মানুষ আর যাই হোক ঘুরতে আসে বলে আমার মনে হয় না। অমিতকে ভেতরে আসতে দেখে শোরুমের একটা ছেলে অমিতকে উদ্দেশ্য করে হাস্যময় মুখ নিয়ে বলে ওঠে, আরে ভাই, আপনি আসুন না, ভিতরে আসুন। ছেলেটির সাথে অমিত একটু কথা বলার পর ছেলেটি অমিতকে বলে, মোবাইলে দেখতে এসেছেন? অমিত বলে, মোবাইল দেখতে না, কিনতে এসেছি। ছেলেটি হাসি দিয়ে বলে, ওই একই হলো। অমিতের পাশেই আজরিন দাঁড়িয়ে আছে আর চারপাশটা দেখতেছিল। অমিত আজরিনকে বলে, দেখো কোন মোবাইলটা নিবে। আজরিন বিস্ময় হয়ে বলে, আমায় বলছেন? কেন, তুমি ছাড়া আর কেউ আছে এখানে? আজরিন বলে, আপনি আমার জন্য মোবাইল কিনতে এখানে আসছেন? অমিতের এই প্রশ্নের নীরবতা উত্তরে আজরিন বুঝতে পারে তার জন্যই মোবাইল কিনতে এসেছে। আজরিন আর কথা না বাড়িয়ে বলে, আমার মোবাইল সম্পর্কে কোনো ধারণা নেই। আপনি ইচ্ছে মতো কিনে দিলেই হবে। ছেলেটি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই, আমি আপনাকে আগে থেকেই চিনি। যদি আপনি বলেন আমি একটা ভালো দেখে মোবাইল আপনাকে দেখাচ্ছি, তবে প্রাইস 70+ হয়ে যাবে। প্রাইস সমস্যা না, মোবাইল ভালো হওয়া নিয়ে কথা। তুমি মোবাইল দেখাও। আজরিন অমিতকে মৃদু চাপা স্বরে বলে, এত দাম দিয়ে মোবাইল? আমার এত দামি মোবাইল চাই না। অমিত আজরিনকে বলে, আমি মোবাইল কিনে দিতে এসেছি নিজের ইচ্ছায়। তোমার মতামত নিয়ে আমি এখানে আসি নাই। এখন নিশ্চয় মোবাইলের প্রাইস বেশি না কম হবে সেটাতেও তোমার মতামত নিব না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাক। ছেলেটি মোবাইলটার 3টি কালেকশন বের করে। কালো, প্যাস্টেল, পাউডার ব্লু। অমিত 3টার থেকে একটা মোবাইল নিয়ে মোবাইলটার ক্যামেরা হতে সবকিছু ভালোভাবে দেখে নেয়। মোবাইলটি তার ভালোই লাগে। সে আজরিনকে বলে, এখান থেকে কোন কালারটা নিবে? তোমরা মেয়েরা তো সবকিছুতেই কালার খোঁজ। আজরিন নীরব দর্শক হয়ে মোবাইলগুলো দেখে প্যাস্টেল কালারটা অমিতকে দেখিয়ে দেয়। মোবাইলটি কিনার সব রুলস শেষ করে তারা শোরুম থেকে বের হয়ে আসে। তখন আজরিনের নজর পড়ে দূরের সেই ফুচকার দোকানে। ফুচকার দোকানটি দেখে আজরিন চিত্ত চাঞ্চল্য স্বরে বলে ওঠে, ফুচকার দোকান?
আকস্মাৎ আজরিনের এভাবে বলাতে অমিত আজরিনের দিকে বিস্ময়কর হয়ে তাকায়। আজরিনেরও নজর পড়ে অমিতের দিকে। দেখে অমিত তার দিকে তাকিয়ে আছে। অমিতের চাহনিতে আজরিনের চিত্ত চাঞ্চল্য চেহারাটা নিমেষে ফ্যাকাশে হয়ে যায়। তারা দুজনেই বাইকের কাছে চলে যায়। অমিত বাইকের উঠে গিয়ে আজরিনকে বলে, ফুচকা খাবে? চেহারায় হ্যাঁ বোধক ভঙ্গি থাকা সত্ত্বেও আজরিন মুখে বলে, না এমনি বলছি। অমিত বলে, চেহারা তো স্পর্শ বলছে খেতে চাও। ওইদিকে ভালো একটা রেস্টুরেন্টে আছে, ওইখান থেকে খাবে চল। আজরিন একগুঁয়ে স্বরে বলে, না। অমিত বিস্ময়কর স্বরে বলে, না মানে? আমি রেস্টুরেন্টে খেতে চাই না, এখান থেকে খাবো। রাস্তার পাশের এগুলাতে অনেক ধুলোবালি পড়ে। আপনি জানেন না? এসব ধুলোবালির কারণেই তো রাস্তার পাশের ফুচকার দোকানগুলো এত জনপ্রিয়। নামি দামি রেস্টুরেন্টে থাকে বিলাসিতার ছোঁয়া, আর রাস্তার পাশের ফুচকার দোকানগুলোতে থাকে মায়া ভালোবাসার ছোঁয়া। পেট খারাপ হলে তখন বুঝবে, এখন উঠো। আজরিন বাইকে উঠে বসে পড়ে। অমিত ফুচকার দোকানের সাথেই বাইক থামিয়ে আজরিনকে বলে, যাও। আজরিন বাইক থেকে নেমে অমিতকে বলে, কত টাকার খাবো? আমি জানি কেমনে তুমি কতটুকু খাবে বা খেতে পারবে। আপনি খাবেন? তোমার আমায় দেখে মনে হয় আমি এসব খাই। আজরিন বিনয়ী স্বরে বলে, না তবুও জিজ্ঞেস করলাম। এটা বলে আজরিন চলে যায়। অমিত বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল স্ক্রুল করতেছিল। অমিত মোবাইল স্ক্রুল করতে করতে আজরিনের ফুচকা খাওয়া দেখে আর নিজেকে নিজে বলে, কিভাবে খাচ্ছে দেখ। এ তো দেখি বোনের পুরো উল্টো। বোন তো নামি দামি রেস্টুরেন্টে ছাড়া কখন অন্য কোথাও ডেটেও যেত না। আর একে দেখো কিভাবে এই রাস্তার ধুলো বালি মাখা খাবার খাচ্ছে। পেট খারাপ হলে তারপর বুঝবে। অনেকক্ষণ ধরে অমিত আজরিনের আনলিমিটেড ফুচকা খাওয়া দেখে। অমিত এবার আজরিনের কাছে গিয়ে বলে, তোমার ফুচকা খাওয়া হয়েছে? অনেক তো খেলে, এবার বাড়ি চল। মনে হয় না আজ তোমার পেট খারাপ হওয়া থেকে কেউ আটকাতে পারবে। ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে অমিত বলে, কত হয়েছে মামা? তারপর ওয়ালেট থেকে টাকা বের করে দিয়ে আজরিনের হাত ধরে তাকে নিয়ে যায়। আজরিন বলে, একটু পানি তো খেতে দেন। অমিত কোনো কথা না বলে আজরিনকে বাইকের কাছে এনে দাঁড় করিয়ে ক্রুদ্ধ স্বরে বলে, ফুচকা খেয়েছো, কিছু বলি নাই। তুমি আবার এখানকার পানি খেতে চাচ্ছ? চুপচাপ এখানে দাঁড়াও। তুমি জানো এখানকার পানিতে কতটা জীবাণু থাকে? জানি না কোন খাল না ঢেনের পানি দিয়ে এসব বানায়। আর এত ঝাল দিয়ে খেতে কে বলেছে? চেহারার অবস্থা দেখেছ? এখান থেকে এক পাও নড়বে না। আমি আসছি। এটা বলে মোবাইলের ব্যাগটা আজরিনের হাতে দিয়ে চলে যায় অমিত। একটকু পর অমিত একটা দোকান থেকে বেরিয়ে আসে। হাতে তার একটি পানির বোতল আর ছোট একটা হাঁড়ির দই। দইটা আজরিনের হাতে দিয়ে অমিত পানির বোতলের ক্যাপ খুলে আজরিনকে খেতে দেয়। পানি খাওয়ার পর অমিত আজরিনকে বলে, এবার দইটা খেয়ে নেও, ঝাল কিছুটা কমবে। আজরিন দই খেতে খেতে ভাবে, উনি আমায় নিয়ে এত ভাবে। আমার জন্য পানি আনলো, সাথে আমার লঙ্কার ঝাল যাতে কমে তার জন্য আমার পছন্দের দইও আনলেন। ভাবতে ভাবতে সে দই খাওয়া শেষ করে পেলে অমিত আজরিনকে হেলমেট পরিয়ে দেয়। পরে নিজে হেলমেট পরে নিয়ে আজরিনকে বাইকে উঠতে বলে। তারপর তারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। আজরিন নিজেকে নিজে বলে, সত্যি আজকের দিনটা কতই না ভালো কাটলো, সবকিছু যেন স্বপ্নের মতো। আজ সব ছিল, শুধু একগুচ্ছ গোলাপি ছিল না। রাতের দিকে অমিত নিজের কাছে থাকা অতিরিক্ত সিম কার্ডটা সহ আজরিনকে মোবাইলটি দিয়ে বলে, এই নেও, সিমটা ব্যবহার করে মোবাইলের সবকিছু ঠিক করে নেও। আজরিন বিস্ময়কর দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়ে বলে, আমি কি ঠিক করব? আপনিই ঠিক করে দেন না। আজরিন তখন পড়ার টেবিলে পড়তে ছিল। অমিত জানে এই সময় মানুষকে কতটা পড়তে হয়, তাই অমিত আর কোনো কথা বাড়ালো না। অমিত বিছানায় চলে যায়। তারপর যেই সফটওয়্যারগুলো মোবাইলে ছিল না সেগুলো ডাউনলোড করে নেয়। ফেসবুক ডাউনলোড করে অমিত আজরিনকে জিজ্ঞেস করে, তোমার কোনো আগের ফেসবুক আইডি আছে? না, আমার কিছুই নেই। থাকবে কেমন করে? আমার তো মোবাইলই ছিল না, আম্মুর মোবাইল ধরতাম। অমিত নিচুগলায় নিজেকে বলে, হ্যাঁ থাকলেও আমায় বলবে। আজরিন বলে, কিছু বললেন? অমিত, না বলতেছি, নামটা কি যেন তোমার? আজরিন, আপনি চাইলে মীরা ডাকতে পারেন। আমার জন্য বলতাছি না, ফেসবুক আইডির নাম দিতে হবে। পুরো নাম বল। ও সরি, আজরিন হোসাইন। তারপর অমিত সবকিছু ঠিক করে আজরিনকে মোবাইলটি দিয়ে যায়। আজরিন হোয়াটসঅ্যাপের গিয়ে ঐশীর নম্বরটা সেভ করে নেয়। ফেসবুকে গিয়ে দেখে অমিত তার রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে রেখেছে। বায়োতে দিয়েছে, লাইফ ইজ বিউটিফুল, জাস্ট প্লে ইট অ্যান্ড গো হেড। বায়োটি তার ভালো লাগলেও রিলেশন স্ট্যাটাস তার ভালো লাগেনি। ওই দিন রাতে ঐশীর সাথে আজরিনের হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা হয়। এরপরের দিন থেকে আজরিনের কোচিংয়ে যাওয়া আসা দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। কখন রনি তাকে দিয়ে আসে, কখনো বা নিয়ে আসে। মাঝে মাঝে সে একাই আসা যাওয়া করে। ঐশীর সাথেও তার খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। আজকে সে একাই কোচিং থেকে বাসায় ফিরে
প্রত্যেক দিন সে কোচিং থেকে বাসায় ফিরে দেখত অমিত ভার্সিটি থেকে চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার করে ল্যাপটপ নিয়ে বসে স্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করত বা অফিসের কাজ করত। আজকে তার ভিন্ন, সে এসে কোথাও অমিতকে দেখতে পায় না। সে কাউকে বুঝতে না দিয়ে নিজে নিজে সারাবাড়ি অমিতকে খুঁজে নেয়, কিন্তু কোথাও অমিত নেই। একটা পর্যায়ে সে সাহস করে জাহানারা বিবির কাছে গিয়ে জিজ্ঞেস করে অমিতের কথা। জাহানারা বিবি আজরিনকে বলে, অমিত তো আজকে এখনো আসে নাই। আজরিনের আর সাহস হয়নি জাহানারা বিবিকে অমিত কখন আসবে বা এখন কোথায় আছে, উনি কি কিছু জানে তা জিজ্ঞেস করার। সে নিজের রুমে চলে আসে। অমিতের জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। এভাবে সন্ধ্যায় হয়ে যায়, আজরিন মাগরিবের নামাজ পড়ে নেয়, কিন্তু এখন পর্যন্ত সে অমিতের কোনো খোঁজ পায়নি। অমিত কই আছে, কেমন আছে, কিছুই জানে না সে। সে বারবার মোবাইলের দিকে তাকায় আর ভাবে, কেন সে অমিতের কাছ থেকে অমিতের মোবাইল নম্বরটা রাখেনি। মোবাইল নম্বরটা থাকলে তো সে এখন সাহস করে কল দিতে পারত। আজ অনেক দিন হয়ে গেল আজরিনের কাছে নিজের মোবাইল আছে। মোবাইল পাওয়ার পরের দিনই সে পরিবারের সবার কাছ থেকে তাদের নম্বরটা নিয়ে মোবাইলে সেভ করে নেয়, কিন্তু তার সাহস হয়নি অমিতের কাছ থেকে অমিতের মোবাইল নম্বরটা নেওয়ার। ভাবতে থাকে, আজকে অমিত বাসায় ফিরলে অমিতের কাছ থেকে সবার আগে অমিতের নম্বরটা চেয়ে নিবে। নিজেকে নিচু গলায় বলে, উনার নম্বরই তো চাইবো, এতে এত ভয় পাওয়ার কি আছে, একদম ভয় পাবো না। এদিকে অমিতের উপর তার ভীষণ অভিমানও হচ্ছে। মনে তার কত কি ভাবনা। চিত্ত বলে, আমার না হয় উনার মোবাইল নম্বরটা জানা নেই, কিন্তু উনার তো আমার মোবাইল নম্বরটা জানা। উনি কি চাইলে একবার কল দিতে পারে না? উনার কি মাথায় এটা আসে না যে উনার দেরিতে বাড়ি ফিরায় কেউ একজন চিন্তায় থাকতে পারে? অবশ্য কেউ একজন আছে, যে সেটা উনি মানে নাকি? কে জানে উনি সারাদিন কিছু খেল নাকি খেলনা। এত এত চিন্তার মাঝে আজরিনের এটা মাথায় আসেনি যে সে চাইলে রনিকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারে রনি উনার ব্যাপারে কিছু জানে নাকি। আজরিন আজকে নিচে সন্ধ্যার নাস্তা করতে না যাওয়া একটু পর সুরাইয়া তার রুমে নাস্তা নিয়ে আসে। আজরিন সুরাইয়াকে রুমে আসতে দেখে বিছানা থেকে নেমে বলে, আরে আপু তুমি আসো, ভিতরে আসো। তুমি যে আজকে নিচে নাস্তা করতে গেলে না, তাই আপু নাস্তা নিয়ে এসেছি। খিদা নেই তাই যাই নাই। খিদা না থাকলেও এখন যে খেতে হবে, আমি কষ্ট করে নিয়ে এসেছি, সেটার মূল্য দিতে হবে না? তুমি আমার কাছে দেও। এটা বলে আজরিন হাত বাড়িয়ে সুরাইয়ার থেকে খাবারের প্লেট নিয়ে পড়ার টেবিলে রেখে দেয়। তারপর দুজন কিছুক্ষণ কথা বলার পর সুরাইয়া চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সুরাইয়ার চলে যাওয়া আজরিন নির্বাক দেখতে থাকে। আকস্মিক সে মনে সাহস এনে পেছনে থেকে সুরাইয়াকে ডেকে বলেই পেলে, আপু আজকে যে উনি এখনো বাসায় ফিরল না, কিছু কি জানো? সুরাইয়া বিস্ময় হয়ে পিছনে তাকায়। বলে, কে ভাই? আজরিন মলিন মুখ করে মাথা নেড়ে বলে, মম। সুরাইয়া হেঁটে আবার আজরিনের কাছে এসে হাস্যময় মুখে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, তাহলে আমাদের ছোটর বউয়ের মন ছোটর এখনো বাসায় না আসার কারণে খারাপ, তাই বুঝি আজকে সন্ধ্যায় নিচে নাস্তা করতে যায়নি? আজরিন ফ্যাকাশে মুখ করে বলে, তা না। সুরাইয়া আজরিনকে সান্ত্বনা স্বরে বলে, আরে বোকা, তুমি চিন্তা কর কেন? অমিত তো প্রায় সময়ই এ রকম দেরি করে বাসায় ফিরে। আরে ও তো মাঝে মাঝে ভার্সিটি থেকে বাসায় না এসে বাবার কোম্পানির কাজে কোম্পানিতে যায়। আর তোমার এত চিন্তা হলে তুমি কল দেও। এটা বলার পর সুরাইয়া আবার উদ্বিগ্ন চেহারায় ধূসর স্বরে বলে, না না, ভাইকে কল দিও না। ও মিটিংয়ে থাকতে পারে। কোম্পানির কোনো মিটিং ছাড়া তো ভাই আবার এমনিতে কোম্পানিতে যায় না। এক কাজ কর, তুমি বরং রনিকে কল দেও। আজরিন বলে, না সমস্যা নাই, আমি তো এমনিই জানতে চেয়েছি। একটু পর সুরাইয়া চলে যায়। আজরিন পড়তে বসে যায়, কিন্তু পড়াতে তার কিছুতেই মন বসছে না। শুধু চিন্তা হচ্ছে, উনি কেমন আছে, কি করছে, কিছু কি খেল। এদিকে অমিত রনি অফিসের মিটিং শেষ করে মিটিং রুম থেকে বের হয়েছে। রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই এখন কি করবে? মিটিং তো শেষ। কি আর করব, বাসায় চলে যাব। বাড়ি চলে যাবে? একটু রেস্ট নিয়ে পড়ে না হয় যাও। আমার সাথে এখন আমার কেবিনে আসো, তারপর না হয় বাড়িতে যাবে। অমিত ও রনির কথা মতো রনির কেবিনে চলে যায়। কিছুক্ষণ দুজন কথা বলার পর রনি অমিতকে বলে, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এটা বলে রনি ওয়াশরুমে চলে যায়। রনি ওয়াশরুমে যাওয়ার পর অমিত বসে বসে মোবাইল স্ক্রুল করতে থাকে। একটু পর হঠাৎ রনির মোবাইলে একটা কল আসে। মোবাইলটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছে। কে কল দিচ্ছে দেখার জন্য অমিত মোবাইলটা হাতে নেয়। দেখে নম্বরটা বোন দিয়ে সেভ করা। নম্বরের পানে চোখ যেতেই অমিত দেখতে পায় এটা তার ওই নম্বরটা, যেটা সে কিছুদিন আগে আজরিনকে দিয়েছে। এভাবে অনবরত মোবাইল রিং হচ্ছে শুনতে পেয়ে রনি ওয়াশরুম থেকে অমিতকে উদ্দেশ্য করে ডেকে বলে, ভাইকে কল দিচ্ছে, একটু দেখ তো। অমিত এপাশ থেকে বলে, তোর পাতানো বোন কল দিচ্ছে। পাতানো বোন? তারপর একটু ভেবে বলে,
ও আজরিন, একটু কলটা ধর না, কি বলতে চায় শুন। অমিত বিরক্তি স্বর নিয়ে বলে। পারতাম না। আরে ধর না, হয়তো কোনো দরকারেও কল দিতে পারে। রনির অনেক রিকোয়েস্টের পর অমিত শেষ পর্যন্ত কলটা রিসিভ করে। মোবাইলের ওপাশ থেকে কাপা কাপা স্বরে আজরিন বলে, ভাইয়া। অমিত বলে, হুম মম। তুমি কি অফিসে? হুম মম। তুমি কি ব্যস্ত আছো? না। মোবাইলের এপাশ থেকে এরকম হুমম না শব্দ শুনে আজরিনের বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগে। তবুও সে মনে দ্বিধাদ্বন্দ্ব রেখে বলে, একটা কথা বলি? হুম মম। বলছি যে অমিত ভাইয়া যে এখনো বাসায় ফিরেনি, অফিসে আছে। আজরিনের এই কথার মধ্যেই রনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অমিত রনির পানে মোবাইল বাড়িয়ে দেয়। রনি অমিতকে চোখ ইশারায় জিজ্ঞেস করে, কি বলে? অমিত তিক্ততার স্বরে বলে, জানি না, তুই শুনে নে। রনি মোবাইলটা অমিতের হাত থেকে নিয়ে মোবাইলটা লাউডস্পিকারে দিয়ে আজরিনকে জিজ্ঞেস করে, হ্যাঁ আজরিন, কি যেন বলতেছিলি? আবার বল, এতক্ষণ শুনতে পাইনি। বলছি যে অমিত ভাইয়া যে এখনো বাড়ি ফিরে নাই, উনি কি অফিসে আছে? কেন, কি হয়েছে? অফিসেই তো আছে। না, কিছু হয় নাই, এখনো বাসায় ফিরে নাই তো, তাই জিজ্ঞেস করলাম। কেন, চিন্তা হচ্ছিল ভাইয়ের জন্য? ভাইয়ের কাছে দিব, কথা বলবি? না না, দিতে হবে না। উনি কিছু খেয়েছে দুপুরে বা সন্ধ্যায়? দুপুরে তো খেয়েছে, আর সন্ধ্যা নাস্তা বলতে এখনো কিছু খায় নাই। তবে মিটিংয়ে হালকা নাস্তা করেছে। এই তো এখনই বাসার উদ্দেশ্য বের হবে। তুই চিন্তা করিস না। ও আচ্ছা। তাহলে আমি রাখছি। স্বামীর কথা জিজ্ঞেস করলি, আর এই বড় ভাইটা কি দোষ করল? রনি দীর্ঘ শ্বাস ছেড়ে আরো বলে, আহারে, আজ কেউ নেই বলে। না, তেমন কিছু না, ভুল বুঝলে। হইছে হইছে বুঝি, এবার রাখো। আচ্ছা শুন শুন, আরেকটা কথা শুন। কি? উনাকে আবার বল না আমি যে কল দিয়েছি। রনি অমিতের পানে আর চোখে তাকিয়ে মৃদু হাস্যময় মুখ করে আজরিনকে প্রতিবাক্যে বলে, আরে না, এটা আবার বলার কি আছে? নিশ্চিন্তায় থাক। ওকে তাহলে রাখি। এটা বলে আজরিন কল রেখে দেয়। রনি এবার অমিতকে বলে, দেখছো ভাই, আজ একটা বউ নাই বলে 2 দিন না খেয়ে পড়ে থাকলেও কেউ খবর নেওয়ার নেই। 2 দিন বাড়ি না গেলেও কেউ খোঁজ নেওয়ার নেই। অমিত হাতে থাকা মোবাইলে পানে তাকিয়ে বলে, তো তুই বল, আমি খালার সাথে কথা বলি। এটা বলে অমিত বসা থেকে উঠে রনিকে আবার বলে, আমি এবার বাড়ি চলে যাই, ফ্রেশ হতে হবে। এটা বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রনি পেছনে থেকে বলে, হইছে বুঝি, ফ্রেশ হওয়া লাগবে নাকি? বউয়ের কল পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারো না, সেটা বল। অমিত যেতে যেতে বলে, তোর যা ইচ্ছে ভাব, তোর ভাবনায় আমার কিছু যায় আসে না। ঘণ্টা খানেকের মধ্যে অমিত বাসায় এসে পড়ে। আজরিন তখন পড়তে ছিল। অমিতকে রুমে ঢুকতে দেখে হাস্যময় মুখ বলে, আপনি এসে পড়েছেন? অমিত ফ্যাকাশে স্বরে বলে, দেখতেই তো পাচ্ছ। অমিত রুমে কতক্ষণ পায়চারি করে। একটু পর হাত থেকে ঘড়িটা খুলে আলমারি থেকে জামা কাপড় হাতে নেয় ওয়াশরুমে যাওয়ার জন্য। সে জামা কাপড় নিলেও তোয়ালেটা খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে তোয়ালেটা খুঁজতে থাকে কিন্তু খুঁজে পাচ্ছেই না। অমিতকে এভাবে কিছু খুঁজতে দেখে আজরিন বলে, কিছু কি খুঁজছেন? অমিত বিরক্তি স্বরে বলে, আমার তোয়ালেটা পাচ্ছি না। আজরিন বলে, আমি দিচ্ছি। এটা বলে সে বেলকনি থেকে তোয়ালেটা এনে অমিতকে দেয়। অমিত দমক স্বরে আজরিনকে বলে, তুমি আমার জিনিসে হাত দিলে কেন? আজরিন ভীতসন্ত্রস্ত স্বরে বলে, আপনি ভেজা তোয়ালেটা খাটে রেখে গেছেন তো, তাই ভাবলাম বেকনিতে দিলে বাতাসে কিছুটা শুকিয়ে যাবে। অমিত জিদ নিয়ে আজারিনের হাত থেকে তোয়ালেটা নিয়ে নেয়। আমার জিনিস, আমার বিছানা, আমার জিনিসপত্র আমি যেখানে মন চায় সেখানে রেখে যাব। তুমি হাত দেওয়ার কে? তুমি জানো না আমি আমার কোনো কিছুতে কারো হাত দেওয়া পছন্দ করি না। ক্ষিপ্ত স্বরে কথাগুলো বলে অমিত ওয়াশরুমে চলে যায়। অমিতের এই ব্যবহারে আজরিন অনেকটা কষ্ট পায়। অমিত প্রতিদিন ভেজা তোয়ালে বিছানায় রেখে চলে যায়, আর আজরিন প্রতিদিন সেটা ছাদ থেকে শুকিয়ে এনে আলমারিতে গুছিয়ে রেখে দেয়। কিন্তু অমিত সেটা কখন খেয়ালই করেনি। আজ সে ছাদে যায়নি, তাই সেটাকে বেকনিতে শুকাতে দিয়েছে, আনতে আর মনে নেই। অনেকটা মন খারাপ নিয়ে একটু পর সে নিজেকে এটা বলে সান্ত্বনা না দেয়, থাক, উনার রাগ করাটাই তো স্বাভাবিক। আজকে সারাদিন উনার উপর দিয়ে কতটা দখল গেল। তার উপর বাসায় এসে ফ্রেশ হতে যাবে কিন্তু তোয়ালে খুঁজে পাচ্ছে না। এতে তো একটা মানুষের রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই না? আবার নিজেকে নিচু গলায় বলে, দোষ আমারই। আমার উচিত ছিল উনি বাসায় ফিরে আসার আগে সব গুছিয়ে রাখার। তাহলে তো উনার এখন মেজাজ এতটা খারাপ হতো না। আমি বরং উনি ওয়াশরুম থেকে বের হলে সরি বলে দিব। ঘণ্টাখানেক পর অমিত ওয়াশরুম থেকে স্নান শেষে বেরিয়ে আসে। আজরিন অমিতকে মৃদু স্বরে বিনয়ী হয়ে পড়ার টেবিল থেকে বসেই বলে, আসলে আমি সরি, আমি বুঝতে পারিনি। আমার উচিত ছিল তোয়ালেটা আপনি আসার আগেই গুছিয়ে জায়গা মতো রেখে দেওয়া। অমিত ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলে, তোমার কোনো ভুল নেই। আমি একটু বেশি রিয়েক্ট করে ফেলছি।
আজরিন আবার বলে, তবুও। এতটুকু কথা বলার মধ্যেই অমিত বলে উঠে, এখন এটা নিয়ে কথা না বাড়িয়ে পড়ায় মনোযোগ দেও। আর ভুল যদি কারো দিক থেকে হয়ে থাকে সেটা আমার দিক থেকে। এটা নিয়ে ভাবা বন্ধ করে এবার পড়। আজরিন আর কথা না বাড়িয়ে বইয়ে মনোযোগ দেয়। পড়তে পড়তে তার চোখ পড়ে মোবাইলের পানে। মোবাইলের পানে তাকাতেই তার মাথায় দুর্মতি আসে। সে মোবাইল হাতে নিয়ে এমনভাবে ধরে যেখানে অমিত আয়নার সামনের দাঁড়িয়ে কি করে সেটা স্পষ্ট মোবাইলের মধ্য থেকে দেখা যাচ্ছে। আজরিন মোবাইলের পানে তাকিয়ে অপলক দৃষ্টিতে অমিতকে দেখে আর ভাবে, কে বলবে উনি ভার্সিটির টিচার। উনার তো সিনেমার হিরো হওয়া উচিত ছিল। কে জানে ভার্সিটির কত মেয়ের ক্রাশ উনি। আচ্ছা, ভার্সিটির কেউ কি জানে উনি যে বিবাহিত? হয়তো বলেছে। আমার কথা না বলুক, উনি যে বিবাহিত সেটা নিশ্চয় বলেছে। কে জানে কত মেয়ের মন ভেঙেছে উনি বিবাহিত জানার পর। এসব ভাবে আর নিজে নিজে মৃদু হাসে। অমিতের আয়না মধ্য থেকে আকস্মাৎ চোখ পড়ে আজরিনের পানে। সে আজরিনকে মোবাইল হাতে এভাবে বসে থাকতে দেখে বিষয়টা বুঝতে পারে। তারপর সে নির্বুঝের মতো দমক স্বরে আজরিনের পানে তাকিয়ে বলে ওঠে, কি করো? আজরিন ভাবনার জগতে থাকায় অমিতের আকস্মিক ধমকে চমকে উঠে। শঙ্খ দৃষ্টিতে অমিতের দিকে তাকায়। তার হাত থেকে মোবাইলটি পড়ে যায় সামনে থাকা বইয়ের উপর। মুহূর্তে আজরিন চিত্ত বলে উঠে, উনি কি বুঝতে অথবা দেখতে পেল? আমি যে উনাকে মোবাইল দিয়ে দেখতেছিলাম। অমিত আবার বলে উঠে, পড়ার নাম করে মোবাইল স্ক্রুল কর। এই তোমার ভার্সিটির জন্য প্রস্তুতি? আজরিন ভাবে, যাক বাবা, বুঝতে পারেনি। তারপর সে মৃদু স্বরে অমিতকে বলে, না মানে? না মানে বাদ দিয়ে পড়ায় মনোযোগ দেও। আজরিনের আর কিছু বলার সাহস হয় না। আজরিন আবার পড়ায় মনোযোগ দেয়। অনেকক্ষণ পড়ার পর আজরিন অমিতকে বিছানায় বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতে দেখে বলে উঠে, আপনি কিছু খাবেন? কিছু এনে দিব? অমিত ল্যাপটপের দিকে তাকিয়ে ভারী স্বরে বলে, আমি কোনো বাচ্চা না, আমার কিছুর প্রয়োজন হলে নিজেই নিয়ে নিতে পারবো। তোমায় ভাবতে হবে না। আজরিন অমিতকে আর কিছু বলে না। নিচু গলায় নিজেকে নিজে বলে, এই বেডার রাগ মনে হয় সবসময় নাকের টোকায় থাকে। জন্মের পর চেহারা দেখে সবাই মনে হয় মুখে মধু দিতে ভুলে গেছে। চেহারার দেখলে মনে হয় একজন মানুষ, আর কথা বলার ধরন দেখলে মনে হয় ভিন্ন একজন মানুষ। সোজা কথার সোজা উত্তর দিবে তা না, অপমান করে অনুচ্ছেদ বলবে। আর আমায়ও না সুখে থাকতে ভূতে মারে। কি দরকার জিজ্ঞেস করার, আর কি দরকার বা নিজে উজি অপমানিত হওয়ার? পেজ জান্নাত হেইডার জান্নাত হায়দার। পরের দিন আজরিন কোচিং থেকে বের হয়ে দেখে রনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আজরিন ঐশীর সাথে কথা বলতে বলতে গাড়ির কাছে আসে। তারপর আজরিন ঐশীকে বিদায় দিয়ে গাড়ির দরজা খুলে রনির পাশের সিটে বসে। আজরিন রনিকে বলে, কি আজকে যে তুমি আসলে? কি মনে করে? রনি গাড়ি চালাতে চালাতে বলে, না, অফিসে তেমন কাজ ছিল না। তাই ভাবলাম বাসায় যেহেতু যাব তোকে সাথে নিয়েই চলে যাই, আর এমনিতেও আমি কি তোকে আজ প্রথম নিতে আসলাম? তা না, কিন্তু আজকের তো না বলে আসলে তাই বললাম আর কি। খানিকটা চুপ থেকে রনি আজরিনকে প্রশ্ন করে, তোকে যখনই নিতে আসি দেখি এই মেয়ের সাথে। নতুন ফ্রেন্ড নাকি? দেখে তো মনে হয় দুজনের মধ্যে খুব ভাব। আরে হ্যাঁ, আমাদের তো বেস্ট ফ্রেন্ডের মতোই সম্পর্ক। খুব ভালো একটা মেয়ে। আমায় সবসময় পড়ায় হেল্প করে। আর তুমি ওরে চিনবে তো? আরে কোচিং এ ভর্তির দিন যে অমিত ভাইয়ার কলেজের এক বন্ধুর সাথে দেখা হলো, উনারই তো বোন। তাহলে তো মনে হয় উইদিন উনার বোনকে বিয়ে করার কথা বলে ভুল করি নাই। আজরিন হাস্যময় মুখে বলে, কি বলছো আবার বলো। না, বললাম যে তুই আর যাই হোক আমার সামনে অন্তত অমিত ভাইকে ভাইয়া ডাকিস না। না না, তুমি কথা ঘুরাইও না, আমি শুনেছি কি বললে। তাহলে আবার জিজ্ঞেস করস কেন? আজরিন আহ্লাদ ভঙ্গিতে বলে, হু হু, সামথিং রং। কথা বলবো ঐশীর সাথে? তুই একটু বেশি এগিয়ে যাচ্ছিস। তবে তুই চাইলে কথা না পাহারা দিয়ে রাখতে পারিস। এখনো ছোট তো মাত্র, কলেজের ডিঙ্গি পার হয়েছে, আর একটু বড় হোক। ওকে ওকে ব্রো। আর শুন, এই বিষয়ে এখন কাউকে কিছু বলবি না আমার, আর তোর মধ্যে সিক্রেট রাখবি, বুঝলি? তা ঠিক আছে। আমি এত বড় একটা কথা পেটের মধ্যে জমা রাখবো? তবে আমার মুখটা বন্ধ করার দায়িত্ব তোমার। তো আমায় বল, তোর মুখ বন্ধ করার জন্য কি করতে হবে? সামনে একটা ফুচকার দোকান আছে, ওইখান থেকে আমার ইচ্ছে মতো ফুচকা খাওয়াতে হবে। ব্যাস এতটুকু? ওকে, খাওয়ালাম। ওকে ওকে। এখন গাড়ি তাড়াতাড়ি চালাও। 5 মিনিটের মধ্যে তারা ফুচকার দোকানে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার আগে আজরিন রনিকে বলে, তুমি ফুচকা খাও, তোমার জন্য নিব? খাই, তবে বেশি না। আর রাস্তার পাশের দোকানগুলো থেকে কখন খাই নাই। তাহলে তো বলবো তুমি এখনো ফুচকার আসল স্বাদ পাওনি, তাহলে আজকে খেয়ে দেখ। এটা বলে আজরিন গাড়ি থেকে বের হয়ে যায়। রনি আজরিনকে উদ্দেশ্য করে বলে, না না, তবে আমায় যদি খেতেই হয় তাহলে আমি গাড়িতে বসেই খাবো। ছেলেদের ফুচকা খাওয়া ভালো দেখায় না, তাও আবার রাস্তার পাশে।
আজরিন রনিকে বলে, তাহলে তুমি বরং গাড়িতেই বসো, আমি এনে দিচ্ছি। একটু পর আজরিন রনিকে গাড়ির মধ্যে এক প্লেট ফুচকা এনে দিয়ে নিজে খেতে চলে যায়। অনেকক্ষণ হয়ে গেছে রনির খাওয়া শেষ, কিন্তু আজরিনের এখন আসার খবর নেই। রনি গাড়ি থেকে বের হয় আজরিনকে দেখার জন্য। দেখে আজরিন এখনো ফুচকা খাচ্ছে। রনি গাড়ির কাছে দাঁড়িয়ে থেকে ডাকা স্বরে আজরিনকে বলে, তুই এখনো খাচ্ছিস? আজরিন ফুচকা মুখে অবস্থায় রনিকে বলে, এই শেষ প্লেট, আর খাবো না, আবার কবে না কবে খেতে পারি। আজরিনের খাওয়া শেষ হলে টাকার জন্য রনির কাছে আসে আর বলে, সুরাইয়া আপুর জন্য নিব? ভালো কথা মনে করেলি, তা না হলে যদি জানতে পারে তোকে ফুচকা খাইয়েছি উনার জন্য আনি নাই তাহলে আমার খবর আছে। আজরিন দোকানে টাকা দেওয়ার জন্য চলে গেলে রনি গাড়িতে উঠে বসে পড়ে। একটু পর আজরিন আসলে রনি আজরিনকে পানির বোতল দেয় পানি খাওয়ার জন্য আর বলে, আজ যদি তোর পেট খারাপ হয় আমায় দোষ দিবি না, না হলে অমিত ভাই আমার অবস্থা খারাপ করে নিবে। আর এত ফুচকা মানুষ খায়? তোর তো ফুচকাওয়ালাকে বিয়ে করা উচিত ছিল। অমিত ভাইয়ার সব দোষ। তা না হলে আমি ফুচকাওয়ালা অথবা হাড়ির দই বিক্রেতাকেই বিয়ে করতাম। এখনো তো সমস্যা নাই, তুই চাইলে এখনো সম্ভব, আমি ভাইয়ের সাথে কথা বলে উনাকে এসবের ব্যবসায় ধরিয়ে দিব। এভাবেই দুজন গাড়িতে কথা বলতে বলতে বাসার উদ্দেশ্য চলে যায়। বাসায় এসে আজরিন সুরাইয়াকে ফুচকার পার্সেলটি দেয় আর বলে, এই নেও, আজ রনি ভাইয়া তোমায় আর আমায় ট্রিট দিয়েছে। সুরাইয়া বিস্ময়কর চেহারা করে বলে, ট্রিট? হুম্মম ট্রিট? কি মনে করে এই ট্রিট শুনি গোপনে আবার বিয়ে শাদি করে ফেললো নাকি? ওইরকম কিছুই ভেবে নেও। রনি সোফায় বসে মোবাইল স্ক্রুল করতেছিল। সুরাইয়া তখন রনিকে উদ্দেশ্য করে বলে, কিরে ভাই কি বলে? আরে তুমি ওর কথা শুনছে এমনি দিলাম। এমনি কেন হবে, কারণটা বল। এরই মধ্যে আজরিন বলে উঠে, আরে আমি বলছি শুন, রনি ভাইয়া প্রেমে পড়েছে। সুরাইয়া হাস্যময় মুখে বলে, প্রেমে? তাও আমাদের রনি? ওরে তো কখন দেখলাম না মেয়েদের দিকে চোখ তোলে তাকাতে। কে সে ভাগ্যবতী যার দিকে আমাদের রনির নজর পড়ল? আর রনি কোনো মেয়ের দিকে তাকিয়েছে, আমাদের উচিত ওরে ট্রিট দেওয়া, ট্রিট নেওয়া না। এদিকে রনি দুজনের কথা শুনে আর মোবাইলের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসে। আজরিন বলে, আরে মেয়ে আর কেউ না, অমিত ভাইয়ার কলেজের এক বন্ধুর বোন। নাম কি মেয়ের? ঐশী। বাহ, যার নাম ঐশী সে দেখতে না জানি কেমন ঐশ্বরিয়া। আর শুন, ট্রিট দেওয়ার কারণ কথাটা যাতে আমরা গোপন রাখি। না না, গোপনই রাখবো, তা না হলে ভাই আমার প্রেম করার আগেই মানুষের নজর লেগে ব্রেকআপ হয়ে যাবে। মম, তুমি এবার খেয়ে নেও, আমি রুমে যাই, ফ্রেশ হতে হবে। কেন, তুমি খাবে না? আমি খেয়ে আসছি। এটা বলে আজরিন উপরে রুমে চলে যায়। পেজ জানাত হায়দার। কিছুটা ব্যথা শুরু হয়। তবুও আজরিন পড়তে বসে, কিন্তু ঘণ্টাখানেক পড়ার পর থেকে তার পেট ব্যথা অনেকটা বেড়ে যায়। তার ওয়াশরুমে যাওয়া আসা শুরু হয়। অমিত তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রুল করতেছিল। আজরিনের অমিতের সামনে দিয়ে এরকম ওয়াশরুমে যাওয়া আসা করতে অস্বস্তি অনুভব হচ্ছে, কিন্তু সে না গিয়েও পারছে না। আজরিনকে এই রকম 10 মিনিট পর পর ওয়াশরুমে যাওয়া আসা করতে দেখে অমিত এবার আজরিনকে বলেই পেলে, তুমি কি প্রতিযোগিতা শুরু করলে নাকি? মিনিটে কতবার ওয়াশরুমে যেতে পারো? তুমি ঠিক আছো তো? আজরিন তখন ওয়াশরুমের দরজার সামনে ওয়াশরুম থেকে বের হয়েছে। আজরিন অমিতকে বলে, আমি ঠিক আছি, তবে আমার পেট প্রচণ্ড ব্যথা করছে। এটা বলে সে বিছানায় শুয়ার জনর বিছানার পানে পা বাড়ায়, কিন্তু বিছানার কাছে আসতেই সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। অমিত আজরিকে পড়ে যেতে দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে আজরিনের কাছে যায়। আজরিনের মাথা নিজের হাঁটুতে নিয়ে গালে আলতো হাতে কয়েকটা থাবা দিয়ে বলে, এই শুন, চোখ খোল, তুমি ঠিক আছো? আজরিনের কোনো প্রতিবাক্য নেই দেখে অমিত অস্থির হয়ে পড়ে। আজরিনকে নিচ থেকে পাজা কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে সবাইকে ডাকতে থাকে, মা, সুরাইয়া, রনি। আর আজরিনের হাত দুটোর তালু মেসেজ করতে থাকে, সাথে পাশে থাকা পানির পাত্র থেকে পানি নিয়ে আজরিনের চোখে মুখে দিতে থাকে, কিন্তু আজরিনের কোনো প্রতিক্রিয়া নেই। এদিকে সবাইকে এত ডাকার পরও সবাই যখন আসছে না, অমিত তখন দরজার কাছে গিয়ে ডাকতে থাকে। সবাই এবার অমিতের ডাক শুনতে পেয়ে রুম থেকে ছুটে আসে। এসে আজরিনকে এই অবস্থায় দেখে সবাই মুহূর্তে অস্থির হয়ে পড়ে। রনি তখন তাদের পারিবারিক ডাক্তারের কাছে কল দিয়ে আসতে বলে। আধা ঘন্টার মধ্যে ডাক্তার এসে পড়ে। অমিত ডাক্তারকে সবকিছু খুলে বলে। অমিতের কথা শুনে রনি বুঝতে পারে আজরিনের কেন এমনটা হয়েছে। তবুও সে অমিতের ভয়ে চুপ হয়ে থাকে। ডাক্তার আজরিনকে দেখার পর বলে, উনার ফুড পয়জনিং হয়েছে। জাহানারা বিবি ডাক্তারের কথা শুনে হতবাক হয়ে বলে, ফুড পয়জনিং? কিন্তু আজরিন তো ফুড পয়জনিং হওয়ার মতো কোনো খাবার খায়নি। তখন রনি মাথা নিচু করে অপরাধী ভঙ্গিতে বলে, আসলে আজকে আজরিন ফুচকা খেয়েছে, তাই হয়তো। রনির কথা শুনে সবাই রনির দিকে তাকায়। ডাক্তার তখন বলে, এজন্যই তো, উনি অতিরিক্ত ঝাল খেয়েছে, না হলে অতিরিক্ত ফুচকা খেয়েছে।
আমি ওষুধ দিচ্ছে, একটু পর উনার জ্ঞান ফিরলে খাইয়ে দিবেন। অমিত বলে উঠে, আপনার কাছে কি ওষুধ আছে, না বাহিরে থেকে আনতে হবে? না, এগুলো তো কমন রোগ, তাই এগুলোর ঔষধ আমাদের সাথেই থাকে। ডাক্তার ওষুধ দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আজরিনের জ্ঞান ফিরে। আজরিন চোখ মেলে সবাইকে আশেপাশে দেখে, আর নিচু ধূসর স্বরে বলে, তোমরা সবাই এখানে? সুরাইয়া বলে, এখানে থাকার মতো নিজের অবস্থা করলে, তাই আমরা এখানে। রনি বলে উঠে, তোকে আমি কত না করেছি, এত খাস না, এত খাস না। শুনলি না আমার কথা, এখন দেখলি তো এত ফুচকা খাওয়ার ফল। কি অবস্থা হলো তোর? আজরিন হাস্যময় মুখে শুয়া থেকে উঠে বসতে নিলে সুরাইয়া আজরিনকে বলে, দাঁড়াও। তারপর সুরাইয়া আজরিনের কাছে গিয়ে বিছানার সাথে বালিশ দিয়ে বলে, এবার হেলান দিয়ে বসো। রনিকে উদ্দেশ্য করে আজরিন বলে, তুমি আমায় বললে কম খাওয়ার জন্য, তো কি? এরই মধ্যে অমিত ডাক্তারের দেওয়া ওষুধ আর গ্লাসে করে পানি এনে আজরিনকে খেতে দেয়। আজরিন অমিতের চেহারে দেখে বুঝে যায় রাগে মানুষটা আগুন হয়ে আছে। আজরিন ওষুধ খেয়ে নিলে জাহানারা বিবি বলে, আমরা তাহলে আসি, তুমি বরং একটু বিশ্রাম নেও। এটা বলে চলে যায়। রনিও জাহানারা বিবির পেছনে পেছনে চলে যায়। জাহানারা বিবি আর রনি চলে গেলে সুরাইয়া অমিত আর আজরিনকে উদ্দেশ্য করে বলে, তোমরা জানো আমি এক মুহূর্তের জন্য ভাবছি কোন সুখবর আছে, কিন্তু ডাক্তার আমার ভাবনায় জল ঢেলে দিল। এটা বলে সুরাইয়াও চলে যায়। সুরাইয়ার এ কথায় অমিত বিরক্ত হলেও আজরিন লজ্জায় লাল হয়ে যায়। কিন্তু এদিকে ভয়ও পাচ্ছে এটা ভেবে যে সবাই তো চলে গেল, এবার অমিত তাকে কি যেন বলে কথা শোনায়। কিন্তু না, অমিত তাকে কিছু বলে না, বরং সে আজরিন বিশ্রাম নেওয়ার জন্য রুমের লাইট অফ করে নিজে ল্যাপটপ নিয়ে বেকনিতে চলে যায়। পরের দিন সকাল বেলায় আজরিন ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সুরাইয়া একা একা রান্নাঘরে নাস্তা তৈরি করছে। সুরাইয়া আজরিনকে দেখে বলে উঠল, ওমা, তুমি উঠে পড়লে? তোমার শরীরের এখন কি অবস্থা? এখন ঠিক আছি। কাল আমি কি ভয়টা না পেলাম? আজরিন মৃদু হেসে বলে, ভয় পেয়েছ? তাহলে রুম থেকে আসার সময় কি বললে? ওইটা তো ভাইকে রাগানোর জন্য বলছি। আচ্ছা, এটা বলে আজরিন চারপাশ তাকিয়ে সুরাইয়াকে বলে, আজকে যে মাকে কোথাও দেখতে পাচ্ছি না। ছিল তো এতক্ষণ এখানেই, বাবা ডাক দিছে তাই রুমে গেছে। ও তো আমায় এখন কি করতে হবে? বল। আজকে তোমায় কিছুই করতে হবে না, তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ না। না, আমার শরীর এখন ঠিক আছে। তুমি বল কি করতে হবে? বললাম না আমি একা পারবো, তোমায় কিছু করতে হবে না। জানি তো তুমি অলরাউন্ডার, তবুও বল না। আমার ভালো লাগবে। তোমার এত যে কাজ করার শখ। তাহলে যাও, আমার তো খাবার বানানো প্রায় শেষ। তুমি বরং খাবার টেবিলে নিয়ে যাও, একটু পর বাবা আর রনি খেতে আসবে। ঠিক আছে। কিছুক্ষণ পরে আশরাফ শিকদার নাস্তা করার জন্য আসে। উনার পিছে পিছে জাহানারা বিবিও আসে। আশরাফ শিকদার আজরিনকে খাবারের টেবিলে দেখে বলে উঠলেন, মা তুমি ঠিক আছো? কাল রাতে বাসায় আসার পর তোমার মায়ের থেকে সবটা শুনলাম। অনেক রাত ছিল তো, তাই আর দেখা করি নাই। জি বাবা, আমি ঠিক আছি। মেয়ে মানুষ তুমি, এসব খাবার তোমার প্রিয় হতে পারে, তবুও পরিমাপ মতো খেলেই তো হয়। খেতে না করব না, তবে বলবো পরের বার থেকে খেলে পরিমাপ মতো খাবে। আজরিন বিনয়ী স্বরে বলে, আচ্ছা বাবা। তোমার পড়াশোনার কি অবস্থা? পরীক্ষা তো ঘনিয়ে আসলো। প্রস্তুতি কেমন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো। ভালো হলেই ভালো, এই কয়েকটা দিন কষ্ট করো। ইনশা আল্লাহ তোমার স্বপ্ন পূরণ থেকে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আজরিনকে এসব কথা বলতে বলতে আশরাফ শিকদার খাওয়া শুরু করে দেয়। আজরিনও উপরে চলে যা অমিতকে ডাকার জন্য। বিকালে কোচিং শেষে আজরিন যখন সেন্টার থেকে বের হলো, তখন আজরিন ঐশীকে বলে, এই নেয়, এটা আমার রনি ভাইয়ার নম্বর। ঐশী বিস্ময়কর হয়ে আজরিনের দিকে তাকিয়ে বলে, উনার নম্বর দিয়ে আমি কি করব? আরে রেখে দে, যদি কখনো আমায় কল দিয়ে না পাওয়া যায়, তুই আমার ভাইকে কল দিয়ে খোঁজ নিতে পারবি। ঐশী আজরিনের কথা শুনে হাস্যময় মুখে বলে, ও আচ্ছা, ঠিক বলছ। আজরিন ঐশীকে ওইদিন বিদায় দিয়ে চলে আসে। পেজ জানাত হেডার জান্নাত হায়দার। পরীক্ষার সময় ঘনিয়ে আসায় আজরিনের পড়ার চাপ বেড়ে যায়। রাতে খাবার দাবার শেষে অমিত শুয়ে পড়ে আর আজরিন টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসে। আজরিন অনেকক্ষণ পড়াশোনা করার পর টেবিলের মধ্যেই বইয়ের উপর ঘুমিয়ে পড়ে। একটু পর অমিতের আকস্মিক ঘুম ভেঙে যায়। টেবিল ল্যাম্পের আলোতে রুমটা আধারি আলোকিত হয়ে আছে। সে পাশ ফিরে আজরিনের বালিশের পানে তাকালে দেখে আজরিন তার পাশে নেই। তারপর সে পড়ার টেবিলের দিকে তাকায়। দেখে আজরিন এখনো পড়ার টেবিলে। ভেবে নেয় আজরিন হয়তো এখনো পড়াশোনা করছে। অমিত দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকায়। দেখে ঘড়িতে তখন রাত 2টারও বেশি বাজে। অমিত আজরিনকে উদ্দেশ্য করে নিদ্রান্ত ধূসর স্বরে বলে, এই মেয়ে, শুনছো, রাত তো অনেক হলো। পড়াশোনা করা ভালো, কিন্তু এত রাত জেগে পড়লে অসুস্থ হয়ে যাবে তো। এবার ঘুমাতে আসো, অনেক পড়া হয়েছে।
অমিত কথাটা বলার পর কিছুটা চুপ থাকে, কিন্তু আজরিনের কোনো প্রতিক্রিয়া নেই। অমিতের বিষয়টা অস্বাভাবিক মনে হয়। সে তখন আজরিনকে ভালোভাবে দেখার জন্য বালিশের পাশ থেকে নিজের মোবাইলটা হাতে নেয়। মোবাইলের টর্চ অন করে। আজরিনের পানে তাক করলে দেখতে পায় মেয়েটা বইয়ের উপর শুয়ে আছে। অমিত তখন বলে উঠে, এই তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? কিন্তু আজরিনের কোনো প্রতিবাক্য নেই। আজরিনের এরকম নির্বাক থাকায় অমিত নিজেকে নিজে বলে, সত্যি কি ঘুমিয়ে পড়ল নাকি? এটা বলে সে বিছানা থেকে উঠে আজরিনের কাছে যায়। আর আজরিনকে দেখে বলে, বাহ, যা ভাবলাম তাই তো হলো। ম্যাডাম দেখি সত্যিই ঘুমিয়ে পড়েছে। অমিত আজরিনকে জাগানোর জন্য তাকে কয়েকবার ডাকে, কিন্তু আজরিনের কোনো প্রতিক্রিয়া নেই। তারপর অমিত অনেক ভেবে একটি পথ বেছে নেয়। সে আজরিনকে পাজা কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। কোলে নেওয়াতে তার হাতে থাকা ঘড়ির মধ্যে আজরিনের চুল সংবদ্ধ হয়ে যায়। অমিত যখন পিছন থেকে হাত বের করতে যায় তখন ঘড়িতে সংবদ্ধ থাকা আজরিনের চুলের মধ্যে টান লাগে। আজরিনের ঘুম ভেঙে যায়। সে নিদ্রান্ত ঝাপসা চোখ মেলে তাকালে টেবিল ল্যাম্পের মিটিমিটি আলোয় অমিতকে তার উপর ঝুঁকে থাকতে দেখে। সে অমিতকে ভেবে নেয় অন্য কেউ, তাই শঙ্কা হয়ে চিৎকার দিয়ে ওঠে। আজরিনের চিৎকার দেওয়াতে অমিত অন্য হাত দিয়ে আজরিন মুখ চেপে ধরে। আর নিচু স্বরে চাবা শক্ত করে বলে, এই এত রাত চেঁচাচ্ছ কেন? আর ঘনঘনিয়ে নিজেকে বলে, এতক্ষণ এত ডাকলাম উঠল না, আর এখন সামান্য চুলে টান লাগায় জেগে গেল। কণ্ঠস্বর শুনে আজরিন বুঝতে পারে এটা অমিত। সে নিজের হাত দিয়ে অমিতের হাত মুখ থেকে সরিয়ে নেয়। আর ভীতিকর স্বরে অমিতকে বলে, কি করছেন আপনি? অমিত বিস্ময়কর স্বরে বলে, আমি কি করছি মানে? তুমি পড়ার টেবিলে বসে ঘুমাচ্ছিলে, তাই আমি তোমাকে বিছানায় নিয়ে আসলাম। তারপর অমিত তড়িঘড়ি করে আজরিনের মাথার পেছনে থেকে হাত বের করতে নিলে আজরিনের চুলে টান লাগায় সে ব্যথায় উফ স করে উঠে বলে, লাগছে তো। অমিত আজরিনকে বলে, তুমি উঠে বসো। আজরিন নির্বাক হয়ে বলে, কেন? উঠতে বলেছি উঠো না। এত প্রশ্ন কর কেন? আমার ঘড়ির সাথে তোমার চুল সংবদ্ধ হয়ে আছে। তুমি উঠে বসলে আমি ঘড়ি থেকে চুল ছাড়িয়ে নিতে পারবো। আজরিন শুয়া থেকে উঠতে উঠতে বলে, তো আপনি আমায় ডেকে নিতেন। আজরিনের এই কথায় অমিত তিক্ততার সাথে বলে, তোমার কি মনে হয় আমি তোমায় ডাকি নাই? নাকি এটা ভেবে আছো যে আমার মন চাচ্ছিল তোমার কোলে নিতে, তাই তোমায় না ডেকে সোজা কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম? না, আমি সেটা ভেবে বলি নাই। আপনার ভালোর জন্যই বললাম। এরই মধ্যে অমিত ঘড়ি থেকে চুল ছাড়িয়ে নিজে বিছানার যে পাশে ঘুমায় সে পাশে চলে যায়। আর হাত থেকে ঘড়ি খুলতে খুলতে নিজেকে নিজে নিচু গলায় বলে, প্রতিদিনই তো ঘড়ি খুলে ঘুমাই, আজ কেন মনে নেই? ভুল আমারই। ওরে ডাকার পর যখন সজাগ হচ্ছিল না তখন উচিত ছিল এক জগ পানি মুখে ঢেলে দেওয়ার। আর এটাও তো ঠিক, মেয়েটা টেবিলের উপর ঘুমিয়ে পড়ুক বা ওয়াশরুমে, তাতে আমার কি? আমি কেন এত আদিক্ষেতা দেখাতে গেলাম? কে জানে মেয়েটা এখন কি ভাবল? এসব ভাবতে ভবতে সে বিছানায় শুয়ে পড়ে। আজ শুক্রবার। প্রতিদিন যাই হোক না কেন, শুক্রবারের দিন শিকদার পরিবারের সবাই বাড়িতে থাকে, যার কারণে ওই দিন সকাল বেলায় সবাই একসাথে নাস্তা খেতে বসে। নাস্তা খাওয়ার একটা পর্যায়ে রনি বলে উঠল, আজকে অনেক দিন হলো আমার সবাই একসাথে কোথাও বেড়াতে যাই না। আজকে তো সবাই বাড়িতে আছি, তাহলে আজকে আমরা সবাই বাহিরে কোথাও গেলে কেমন হয়? সুরাইয়া প্রবল চাঞ্চল্যকর চেহারা নিয়ে বলে উঠল, ঠিক বললে, অনেক দিন হলো কোথাও যাই না। তার থেকে বড় কথা, আজরিনকে নিয়ে আমরা এখনো বাহিরে কোথাও বেড়াতে যাইনি। এর মাঝে আশরাফ শিকদার বলে উঠলেন, তোমরা সবাই যাও, আমার অফিসে কাজ আছে, আমি যেতে পারবো না। সুরাইয়া বিষাদ স্বরে বলে, এটা কি করে হয় বাবা? একটা দিনেরই তো ব্যাপার, একদিন অফিসে না গেলে কিছু হবে না। না মা, সম্ভব না। তোমরা যাও না তোমার শাশুড়িকে নিয়ে। সত্যি অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে, তা না হলে যেতাম। সুরাইয়া আশরাফ শিকদারকে আর কিছু বলে না। রনি বলে, তাহলে যাচ্ছি আমরা? সুরাইয়া জাহানারা বিবি উদ্দেশ্য করে বলে, মা আপনি কি বলেন? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো। তারপর জাহানারা বিবি কিন্তু বলে থেমে যায়। সুরাইয়া জাহানারা বিবিকে বলে, কিন্তু কি মা? আমার নাতনিটা বাড়িতে নেই, ওরে ছাড়া কিভাবে যাই? ও রাহি, সমস্যা নেই, আমি অর্পিতাকে বলবো আমরা যেখানে যাব রাহিকে সাথে করে ওই জায়গায় চলে যেতে। জাহানারা বিবি সুরাইয়াকে বলে, তাহলে আর কি? এরই মধ্যে রনি উৎফুল্ল হয়ে বলে, তাহলে আমরা যাচ্ছি। সুরাইয়া অমিতকে উদ্দেশ্য করে বলে, আমরা তো সবাই যেতে রাজি, কিন্তু ভাই যে কিছু বলছে না। এরই মধ্যে রনি বলে উঠে, এই ভাই, তুমি আবার এখন না বলে আমাদের যাওয়া বন্ধ করে দিও না। অমিত বলে, না বলার কি আছে, সত্যি আমি যেতে পারবো না। আমার অনেক কাজ আছে, স্টুডেন্টদের জন্য প্রেজেন্টেশন তৈরি করতে হবে। রনি আহ্লাদ ভঙ্গিতে বলে, এই ভাই এসব কি? কাল শনিবার, কালও ভার্সিটি বন্ধ থাকবে, এখনো অনেক সময় আছে।
রনির এ কথায় অমিতের আর কিছু বলার থাকে না। অমিত খাবার টেবিলে থেকে উঠতে উঠতে বলে, আমি কিছু জানি না, তোমরা যা ভালো বুঝো। রনি তৃপ্তিস্বরে বলে, তার মানে তুমি যাচ্ছ? অমিত কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে যায়। রনি সুরাইয়াকে বলে, আপু তাহলে আমাদের প্ল্যান কি? কখন যাচ্ছি? এমনভাবে যাব যাতে সারা বিকেল ঘুরে রাতে ডিনার করে বাসায় ফিরতে পারি। খারাপ বলনি। তাহলে আজ দুপুরের জন্য বিরিয়ানি আর চিকেন রান্না করব আর রাতে বাহিরে থেকে ডিনার করে বাসায় ফিরব। রনি সুরাইয়ার এ কথায় উৎফুল্ল হয়ে বলে, তাহলে তো দারুণ হবে। এরই মধ্যে আজরিন বলে, বাবা তো বললেন উনি যাচ্ছেন না। উনি তাহলে রাতে কি খাবে? আশরাফ শিকদার আজরিনকে বলে, তোমাকে ভাবতে হবে না মা, আমি তো অনেক রাত করে বাসায় আসি, তাই অনেক সময় রাতের খাবারটা অফিসের স্টাফদের দিয়ে এনে অফিসেই খেয়ে ফেলি। আজও না হয় তাই করব। ও সুরাইয়া আশরাফকে বলে, তাহলে বাবা আপনি আজকে কখন অফিসের জন্য বের হবেন? এই তো দুপুরের পর। যাক তাহলে তো ভালোই হলো। রনি বলে, সবই তো ঠিক আছে কিন্তু যাচ্ছিটা কোথায়? সুরাইয়া ভাবনা ভঙ্গিতে বলে, তা ভাবনার বিষয়, তবে ভাটিয়ারি লেক গেলে কেমন হয়? রনি বলে, খারাপ না। তারপর আজরিনকে উদ্দেশ্য করে বলে, তুই কখন গেছিস ভাটিয়ারি লেক? না আমি কি করে যাব? আমার তো এটাই মনে নেই যে আমি কখন চট্টগ্রাম আসছি কিনা। তাহলে আর কি, ভাটিয়ারি লেকেই যাব, দুপুরের খাবার খেয়ে সবাই তৈরি হয়ে থেকো। রনি এ কথা বলে উঠে পড়ে। তারপর এক এক করে সবাই নাস্তা খেয়ে যার যার কাজে চলে যায়। দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায় তৈরি হওয়ার জন্য। আশরাফ সিকদারও বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্য। এই প্রথমবার আজরিন অমিতের সাথে কোথাও বেড়াতে যাবে। তার জন্য সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কি পরে সে বাহিরে যাবে। পরক্ষণে তার ভাবনায় আসে সে অমিতের সাথে ম্যাচিং করে কোন একটা কালারের ড্রেস পরে যাবে। অমিত তখন ওয়াশরুমে ছিল। আজরিন অমিতের বের হওয়া অপেক্ষায় রুমের মধ্যে পায়চারি করতে থাকে। মিনিট কয়েক পর অমিত ওয়াশরুম থেকে বের হলে আজরিন অম্লান চেহারা নিয়ে বলে, আজকে আপনি কি কালার টি শার্ট অথবা শার্ট পরে যাবেন? আজরিনের এমন প্রশ্নে অমিতের চেহারা বিস্ময়কর হয়ে যায়। সে বলে উঠল, কি কালার মানে? আজরিন মলিন চেহারা নিয়ে বলে, না এমনি জিজ্ঞেস করলাম। অমিতের কোনো প্রতিবাক্য নেই দেখে আজরিন আলমারি থেকে নিজের পছন্দ মতো একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর আজরিন ড্রেস পরে বাহিরে আসলে অবাক হয়ে অমিতের দিকে তাকিয়ে থাকে। অমিত তার ড্রেসের মতো সেম কালারের একটা শার্ট পরে। এই শার্টে অমিতকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। আজরিন ওয়াশরুমের দরজার সামনে থেকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অমিতের দিকে দুহাত বাড়িয়ে দিয়ে কপালে হাত এনে বলে, কারো নজর না লাগুক। আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে অমিতের তৈরি হওয়া দেখছে। একটু পর যখন অমিত আয়নার সামনে থেকে চলে আসার জন্য পিছন ঘুরে তখন আজরিন তার দৃষ্টি সংযত করে। ঘণ্টাখানেকের মধ্যে সবাই যার যার মতো তৈরি হয়ে গাড়ির কাছে চলে আসে। কিন্তু আজরিন আর অমিত এখনো আসেনি। খানিকটা সময় পর তারা দুইজনও চলে আসে। সুরাইয়া দুজনকে সেম কালারের পোশাক পরায় বলে উঠল, বাহ সেম সেম, দূর থেকেও মানুষের দেখলে বুঝতে বাকি থাকবে না তোমরা যে কাপল। সুরাইয়া এই কথায় অমিতের কোনো রিয়েক্ট না থাকলেও আজরিন লজ্জায় মৃদু হাসে। এদিকে রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই তোমাকে আর আজরিনকে তো বাইকে করে যেতে হবে। কেন? কেন মানে? সবাই এক গাড়িতে বসবে কি করে? কেন আমি তো দেখি ঠিক আছে আমি তুই সামনে বসবো আর বাকিরা পিছে বসলেই তো হবে। আরে ভাই আমরা এখানে যে কজন আছি তারা গেলে ঠিকতো হতো, কিন্তু কয়েক কিলো যাওয়ার পর রাহি আর অর্পিতা আছে না, ওরা কই বসবে? অমিত নিচু গলায় নিজেকে বলে, এই অর্পিতার বাচ্চাও না, ওর সাথে এক গাড়ি করে যাও থেকে এই মেয়েকে নিয়ে বাইকে করে যাওয়া অনেক ভালো। অন্তত আর যাই হোক ওই অর্পিতার সো কোল্ড মার্কা ক শুনতে হবে না। তারপর রনিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তাহলে আর কি করার, আমি বাইক নিয়েই আসছি। আর হ্যাঁ আমি কিন্তু তোর বাইক নিয়ে যাব। ওকে ব্রো। তারপর জাহানারা বিবি গাড়ির সামনের সিটে বসে পড়ে আর সুরাইয়া তার 3 বছরের ছেলেকে নিয়ে পিছনের সিটে বসে পড়ে। রনি ড্রাইভিং সিটে বসতে যাবে তখনই অমিত রনিকে ডেকে সাইডে নিয়ে এসে বলে, শুন ভাই আমি যাচ্ছি ঠিকই কিন্তু ওই অর্পিতার বাচ্চা যেন আমার সাথে কোনো সিন ক্রিয়েট না করে সেটা দেখার দায়িত্ব তোর। রনি অমিতের কাঁধে আলতো হাতে থাবা দিয়ে বলে, আরে ভাই প্যারা নিও না, এখন তোমার বউ আছে তবুও যদি সিন ক্রিয়েট করে তাহলে আমি তো আছি। তুমি বরং ভাবি আর বাইক নিয়ে রোমান্টিক একটা লং ড্রাইভ দেও। এটা বলে রনি গাড়িতে বসে পড়ে। অমিত বাইক ছাড়লে তারপর গাড়ি ছাড়বে বলে গাড়ি নিয়ে রনি অমিতের অপেক্ষায় বসে আছে। একটু পর অমিত গ্রেজ থেকে রনির বাইক নিয়ে বের হয়। আজরিনের দিকে হেলমেট বাড়িয়ে দিয়ে বলে, পরে নেও। আজরিন অমিতের হাত থেকে হেলমেট নিয়ে মাথায় পরে নেয়। কিন্তু সে হেলমেটের বেল্ট লাগাতে পারে না দেখে অমিত বলে উঠল, তুমি এখনো হেলমেটের বেল্ট লাগানো শিখ নাই?
দেও, আমি পরিয়ে দিচ্ছি। সামান্য একটা বেল্ট লাগানো নিয়ে তুমি যেভাবে যুদ্ধ শুরু করছো। অমিত আজরিনকে হেলমেট পরিয়ে দিলে আজরিন বাইকে উঠে বসে পড়ে। বাইক নিয়ে তারা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পিছনের গাড়ি থেকে জাহানারা বিবি অমিতকে বলে, বাবা সাবধানে যাই, আর বাইক আস্তে চালাচ। রনিও অমিতের পিছে পিছে নিজেদের গাড়ি ছেড়ে দেয়। কয়েক কিলো যাওয়ার পর অর্পিতা আর রাহিকেও গাড়িতে নেওয়া হয়। কিন্তু অর্পিতা অমিতকে কোথাও দেখতে না পেয়ে বলে উঠল, অমিত ভাইয়া যে আসলো না। রনি বলে, কেন, আমাকে দেখে কি খুশি হও নাই? অমিত ভাইয়াকে দিয়ে কি করবে? ভাই এখন মিঙ্গেল মানুষ, আমায় নিয়ে ভাব আমি সিঙ্গেল আছি। রনি কথায় অর্পিতা বিরক্ত নিয়ে বলে, এখানে মিঙ্গেল সিঙ্গেলের কথা কোথায় থেকে আসলো? অমিত ভাই আসে নাই তাই জিজ্ঞেস করলাম। সুরাইয়া বলে, তুই ওর কথায় রাগ হচ্ছিস কেন? আরে ও একটু মজা করল। অমিতও আসছে। অর্পিতা বিস্ময়কর চেহারা নিয়ে বলে, আসছে মানে? আরে এক গাড়িতে তো সবাই যাওয়া সম্ভব না, তাই অমিত আর আজরিন বাইকে আমাদের আগেই আছে। সুরাইয়ার কথা শুনে অর্পিতার হাস্যময় মুখ নিমেষে ফ্যাকাশে হয়ে যায়। কে জানে, হয়তো অমিতের সাথে বাইকে আজরিন আছে, এ কথাটা শোনায়। কয়েক ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে রনিরা পৌঁছে গেল ভাটিয়ারি লেক। আজরিন আর অমিত তাদের আসার মিনিট 10 আগে পৌঁছে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আজরিন চারপাশ দেখতে ছিল আর অমিত বাইকে সাথে হেলান দিয়ে মোবাইল স্ক্রুল করতে ছিল। অর্পিতা সবার আগে গাড়ি থেকে নেমে অমিতের বাইকের দিকে আসতেছিল। সেই মুহূর্তে আজরিনেরও নজর পড়ে রনিদের আসা গাড়ির দিকে। তাদের গাড়ি থেকে নেমতে দেখে আজরিন বলে উঠল, এতই তো সবাই এসে পড়েছে। অমিত তখন আজরিনের কথায় মোবাইল থেকে নজর সরিয়ে গাড়ির দিকে তাকিয়ে দেখে অর্পিতা তার দিকে আসতাছে। তখন বাড়ির লোকদের কাছে যাওয়ার জন্য আজরিনও পা বাড়ালে অমিত পিছন থেকে আজরিন হাত টেনে ধরে। আজরিন পিছন ফিরে তাকালে অমিত বলে, কই যাচ্ছ? আজরিন বিস্ময়কর স্বরে বলে, গাড়ির কাছে। গাড়ির কাছে যেতে হবে না, সবাই এখানে আসবে, এখানেই দাঁড়াও। এরই মধ্যে অর্পিতা এসে পৌঁছে যায় তাদের কাছে। অমিতকে উদ্দেশ্য করে অর্পিতা বলে, ভালো আছেন? অমিত গম্ভীর স্বরে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। অর্পিতা আবার আজরিনকে উদ্দেশ্য করে বলে, তাহলে তুমি আজরিন? তারপর আজরিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি অর্পিতা। আজরিনও অর্পিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে হাস্যময় মুখে মাথা নাড়ে। রনি গাড়ি থেকে অমিতকে ডেকে বলে, ভাই বাইক পার্কিং করবে না, আসো একটা ভালো জায়গা দেখে বাইক আর গাড়িটা পার্কিং করি। অমিত তখন বাইকে উঠতে উঠতে আজরিনকে উদ্দেশ্য করে বলে, আমি বাইক পার্কিং করতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো, সাবধানে থেকো আর নিজের খেয়াল রাখবে। আকস্মিক অমিতের এত কেয়ারে আজরিন খানিকটা বিচলিত হয়। যে অমিত আজরিনের সাথে ভালোভাবে কথা বলে না, সে কিনা বাইক পার্কিং করবে তা তাকে বলে যাচ্ছে, তার সাথে কেয়ারিং কথাও বলছে। অমিতের এই আকস্মিক আচরণ তাকে বিচলিত করলেও তার মনকে মুগ্ধ করে। কারণ অন্য একটি মেয়ের সামনে অমিত যে তার সাথে যত্নশীল আচরণ করল সেটা তার কাছে অনেক বড় পাওনা। অমিত চলে যাওয়ার পর অর্পিতা আজরিনকে বলে, অমিত অনেক যত্নশীল আর দায়িত্ববান, তাই না? অর্পিতার এই কথায় আজরিন হাস্যময় মুখ করে তার দিকে তাকিয়ে আছে। অর্পিতা উৎফুল্লতা নিয়ে আরো বলে উঠল, তুমি জানো? এরই মধ্যে রাহি দৌড়ে এসে আজরিনকে জড়িয়ে ধরে। বয়সে রাহি আজরিন থেকে বছর খানেকের ছোট, তাই তো দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ। অনেকদিন পর দুজনের দেখে দুজনের কত কথা। আর বাকিরা অমিত আর রনির আসার অপেক্ষায় আছে। একটু পরে রনি আর অমিত এসে পড়ে। তারপর তারা কথা বলতে বলতে লেকের চারপাশ একসাথে হেঁটে দেখে। কিছুটা সময় পর সুরাইয়া রনিকে উদ্দেশ্য করে বলে, এই রনি, তোর কি জ্ঞান বুদ্ধি নেই? একটু তো রাফিকে আমার কাছ থেকে নিয়ে কোলে নিতে পার। তোমার এত বড় ছেলেকে কোলে নিয়ে হাঁটবো? ওরে তো একটু হাঁটাও, আমার কাছে দেও, আমি ওরে হাত ধরাই হাঁটাই। কিছুটা হাঁটার তারা ছবি তোলার জন্য ভালো একটা জায়গা দেখে। সবাই যার যার মতো করে ছবি তোলে আর অমিত রাফিকে কোলে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। একটু পর অর্পিতা অমিতের কাছে এসে বলে, আপনার সাথে একটা সেলফি নেওয়া যাবে? অমিত বলে, হ্যাঁ, যাবে না কেন? দাঁড়ো। এটা বলে অমিত আজরিনকে ডাক দেয়। আজরিন তখন রাহির সাথে প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত। অমিতের ডাকে আজরিন বিস্ময়কর চেহারা নিয়ে অমিতের কাছে আসে। অমিতকে উদ্দেশ্য করে আজরিন বলে, কিছু বলবেন? কিছু বলবো না, অর্পিতা আমাদের সাথে একটা সেলফি নিতে চায়, পাশে এসে দাঁড়াও। আজরিন অমিত থেকে কিছুটা স্পেস নিয়ে দাঁড়ালে অমিত আজরিনকে বলে, তুমি মধ্যখানে আসো। আজরিন মিটিমিটি পায়ে হেঁটে এসে অর্পিতা আর অমিতের মধ্যখানে দাঁড়ায়। অমিতের আজরিনকে নিয়ে মাতামাতি দেখ। অর্পিতার অমিত সেলফি নিতে রাজি হওয়ায় যে হাস্যময় মুখচন্দ্র ছিল তা নিমেষে ফ্যাকাশে হয়ে যায়। অমিত অর্পিতাকে বলে, নেও এবার সেলফি নেও। তারপর অর্পিতা কয়েক কপি সেলফি নিয়ে চলে যায়। অর্পিতার চলে যাওয়ার পর আজরিন অমিতকে বলে, আমি কি চলে যাব?
অমিত আজরিনের এ কথার কোনো উত্তর না দিয়ে বরং আজরিনকে রেখে নিজেই হেঁটে সামনের দিকে চলে যায়। আজরিন দাঁড়িয়ে থেকে অমিতের চলে যাওয়া দেখে আর ভাবে, উনার আবার কি হলো? এতক্ষণ তো ভালোই ছিল, নিজেই ডেকে আনলো, সেলফি নিল, এখন আবার এমন ব্যবহার করছে কেন? রাহি দৌড়ে এসে রনির সামনে দাঁড়ায়, মিষ্টি স্বরে বলে, চাচ্চু আমার কয়েকটা ছবি তুলে দেবে? রনি হেসে নিজের মোবাইল পকেটে নেয়, তারপর বলল, ছবি তুলতে হবে? দে তো মোবাইলটা দে। রাহির কাছ থেকে ফোন নিয়ে রনি মনোযোগ দিয়ে তার কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করে। ঠিক তখনই আজরিন ধীরে পেছনে থেকে এসে রনির পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলে, আমাকেও কটা ছবি তুলে দেবে? রনি কটাক্ষ হেসে বলল, তোকেও ছবি তুলে দিতে হবে? তোর বরকে বলো না, উনি খুব ভালো ছবি তুলতে পারে। শুনেছি ভার্সিটির বন্ধুরা নাকি সবসময় বলতো, তোর বড় বিজনেসম্যান হওয়ার স্বপ্ন বাদ দিয়ে ফটোগ্রাফার হওয়া উচিত। ভাগ্যের পরিহাস দেখ, না হলো ফটোগ্রাফার, না হলো বিজনেসম্যান, শেষমেশ হয়ে গেলেন ভার্সিটির শিক্ষক। আজরিন একটু হেসে গলায় কোমলতা এনে জিজ্ঞেস করল, যদি উনার স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়ার, তবে কেন নিজের স্বপ্ন বদলালো? রনি এক মুহূর্ত চুপ থেকে বলল, ভালোবাসা। এই ভালোবাসা বড় অদ্ভুত জিনিস। কারো বানায় সাপুরে, আবার কারো বানায় সাপ। সাপুরে ভালোবাসার বিন যদি বাজে তাহলে সাপ নাচে। আমি যদি কোনোদিন প্রেমে পড়ি তবে ভাইয়ের মতো সাপ না হব সাপুরে। কারণ সাপুরে ভালোবাসে রতনের প্রয়োজনে, আর সাপ ভালোবাসে নিজের অস্তিত্ব দিয়ে। অস্তিত্ব দিয়ে যে ভালোবাসে সেই মরে। রনির এই কথাগুলো আজরিনের মনে অমিতের ত্যাগের সত্যিটা আরও গভীরভাবে প্রকাশ করে দেয়। বুঝতে পারে নিজের বোন কিভাবে অমিতের ভিতরটা ভেঙে চুরে দিয়েছে। আজরিন চোখ নামিয়ে বলল, তাহলে এখন কি আমার ছবিগুলো তুলে দেবে? রনি হেসে বলল, তুলে দেব, তবে একটা শর্ত আছে। শর্ত? এখানে আবার পারিশ্রমিকের কথা আসে কোথা থেকে? অবাক হয়ে আজরিন শুধালো, মানবি কিনা বল? তোর জন্য এটা একদম ইজি। বলো কি শর্ত? রনি গলা পরিষ্কার করে একটু নিচু স্বরে বলল, তেমন কিছু না, ঐশীর জীবনের সাথে আমার জীবনে একটা সেতু গড়ার কাজটা তোকে করতে হবে। আল্লাহ সেতু তৈরি করবেন, কিন্তু কারণটা হবি তুই। আজরিন ভেংচি কেটে বলল, হু আসছে। আচ্ছা এখন আগে ছবি তুলে দেও। রনি আজরিনের কিছু সুন্দর ছবি তুলে দিল। হঠাৎ রনি বলে উঠে, ভাইয়ের সাথে ছবি তুলবি? আজরিন কিছুটা চমকে উঠে দূরে দাঁড়িয়ে থাকা অমিতের দিকে তাকিয়ে বিষণ্ণ মুখে বলল, উনি কি আমার সাথে ছবি তুলবেন? অথবা তুলতে রাজি হবেন? রনি স্মিত হেসে বলল, রাজি করানো আমার কাজ। তুই বল তুলবি? তুমি রাজি করাতে পারলে। নিশ্চয়ই। রনি তখন আজরিনকে বলে, তুই এখানেই থাক, আমি ভাইকে নিয়ে আসছি। অমিত মোবাইলে কথা বলছিল আর তার পাশে ছোট্ট রাফি হাঁটছিল। যদিও অমিত কথায় ব্যস্ত, তবু চোখ রাফির দিকেই ছিল। কল শেষ করে মোবাইলটা পকেটে রাখতেই রনি তার কাছে এসে বলে, চল ভাইয়া, ছবি তুলবে? অমিত মুখে একরকম বিরক্তি নিয়ে বলল, এই জায়গায় অনেকবার এসেছি, বহু ছবি তুলেছি। রনি হালকা ভঙ্গিতে বলল, হয়তো এখানে তুমি বহুবার এসেছো, ছবি তুলেছ, কিন্তু আজ তুমি প্রথমবার এসেছো তোমার বউকে নিয়ে। তার সাথে একটা ছবিও নেই তোমার। আর তুমি আজরিন থেকে এতটা দূরে কেন থাকো? আজ প্রথমবার তোমার বউ তোমার সাথে বাইরে এসেছে, একটুখানি সময় তো দাও ওকে। ওর দিকে তাকিয়ে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে, শুধু একটা ছবির অপেক্ষায়। তোমাদের দেখে কেউ বুঝবে না যে তোমরা কাপল। সম্পর্কের যে ফাটলটা আছে সেটা আমরা জানি। কিন্তু যদি তুমি এমনটা চালিয়ে যাও তাহলে খালাম্নি সুরাইয়াও বুঝে যাবে। এভাবে অনেক কষ্টে, অনেক চেষ্টায় রনি অবশেষে রাজি করাই অমিতকে। অমিত এগিয়ে আসে। আজরিন প্রথমে অবাক পড়ে খুশি, আর শেষে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। এটা তাদের জীবনের প্রথম একসাথে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্ত। অমিত রাফিকে কোল থেকে নামিয়ে আজরিনের পাশে এসে দাঁড়ায়। আজরিনের হৃদয় তখন ধু কপু ক শব্দ, কাছাকাছি স্পর্শ, অনুভূতির ভার। রনি মজা করে বলে ওঠে, তোমরা এমনভাবে দাঁড়িয়ে আছো যেন জোর করে দাঁড় করানো হয়েছে। ভাই, এমন দাঁড়ালে হবে না। মনে হচ্ছে তুমি কোনো সেলিব্রিটি আর আজরিন তোমার ফ্যান। একটু স্বাভাবিক হও। আজরিন তোমার স্ত্রী। রনির কথাগুলো হালকা রসিকতা হলেও ভিতরে ছিল গভীর সততা। ঠিক তখনই দূর থেকে অর্পিতা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বলে, তাদের দেখে বোঝা যাচ্ছে সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি। রহির ধোকায় অমিত ক্ষতবিক্ষত হয়েছিল। আজরিন সেই জায়গা পূরণ করতে এখনো পারেনি। অমিত হঠাৎ চোখ ঘুরিয়ে অর্পিতার চাহনি টের পায়। আর তাই হঠাৎই সে আজরিনের কাঁধে হাত রাখে, তাকে নিজের দিকে টেনে নেয়, এতটা জোরে যে আজরিনের শরীর লেগে যায় তার বক্ষপিঞ্জরের সাথে। আজরিন বিস্ময় মুখ তুলে তাকিয়ে দেখে, অমিত তাকিয়ে আছে তার চোখে চোখ রেখে। এক মুহূর্তে যেন সময় থেমে যায়। রনি ক্যামেরার ক্লিক করে ছবি তুলে ফেলে সেই চিরস্মরণীয় মুহূর্ত। ছবি দেখে রনি উল্লসিত হয়ে বলে, এই রকম ছবিই তো চাইছিলাম ভাই। অমিত নির্লিপ্ততা ভঙ্গিতে বলে,
ছবি হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। রাফিকে নিয়ে অমিত চলে গেলে আজরিন দৌড়ে এসে রনিকে বলে, দেখি দেখি ছবিটা কেমন হয়েছে। ছবি দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠে। ভাইয়া, এটাই আমার জীবনের সেরা ছবি। রনি কপট গর্বে বলে, বুঝতে হবে না ছবিটা কে তুলেছে? আজরিন মুচকি হেসে বলে, ছবির সৌন্দর্য ক্যামেরাম্যানের নয়, যার ভাব ছিল তার, মানে অমিত ভাইয়ের। তবে ক্যামেরাম্যান হিসেবে তোমাকে কিছু ক্রেডিট অবশ্যই দিতে হয়। একটু থেমে সে আরও বলে, ভাইয়া, আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব তোমার আর ঐশীর মাঝে একটা সেতু তৈরি করতে। আর বলো তো, এই গোমরামুখ মানুষটাকে কিভাবে রাজি করালে? রনি হেসে বলে, সেটা আমার সিক্রেট। তবে এটা ঠিক, ভাইকে রাজি করাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা আমি করেছি ঐশীর জন্য, তোর দেওয়া শর্ত পালনের ঘুষ হিসেবে ধরতে পারিস। আজরিন ছবিটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে তাদের মাঝখানে রাফিও হাসিমুখে দাঁড়িয়ে। ছবিটার সৌন্দর্য যেন একেবারে পূর্ণ হয়ে ওঠে। ছবিতে যেন এক টুকরো সুখী সংসার। আজরিন মৃদু হাসে। রনি আজরিনকে হাসতে দেখে বলে, পরে হাসবি, এখন চল সবাই ওইদিকে তাদের কাছে যাই। আরও অনেক কিছু দেখার বাকি। তারপর রনি আজরিন অন্যদের কাছে চলে যায়। সবাই একত্রিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় বোটে করে লেকে নামবে। লেকে নামার জন্য তারা আনন্দময় বোট রাইড ঘাটে চলে যায়। সেখান থেকে রনি একটা বোট ভাড়া করে, যেখানে বোটটার দুপাশে 4 জন করে মোট 8 জন বসতে পারবে। রনি বোটে সবার আগে উঠে এক এক করে রাহি, আজরিন, সুরাইয়া, জাহানারা বিবি অর্পিতার হাত ধরে তাদেরকেও বোটে উঠিয়ে নেয়। তারপর অমিত রাফিকে কোলে নিয়ে নিজেই উঠে পড়ে। সবাই যার জায়গায় বসে পড়ে। সুরাইয়া, আজরিন, রাহি, রনি বোটের একপাশে বসে, তাদের সামনে অপর পাশে বসে জাহানারা বিবি আর অর্পিতা। অমিত যখন রাফিকে সুরাইয়ার কোলে দিয়ে বসতে যাবে, তখন দেখে তার বসার জন্য যেই জায়গাটুকু খালি আছে সেটা বোটের শেষ প্রান্তে অর্পিতার পাশে। অর্পিতার মন এটা ভেবে উৎফুল্ল যে অমিতকে এখন বসতে হলে তার পাশেই বসতে হবে। অমিত তিক্ততা নিয়ে এসে অর্পিতা থেকে কিছুটা ব্যবধান রেখে বসে পড়ে। এদিকে রাহি তার মোবাইলে তোলা ছবিগুলো আজরিনকে দেখাচ্ছিল, আর তারা দুজন ছবিগুলো নিয়ে মন্তব্য করতেছিল। যার কারণে আজরিন অমিতের বসার বিষয়টা খেয়াল করেনি। যখন বোট ছেড়ে দেয়, আজরিন মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে তাকালে দেখে তার সামনে অর্পিতা আর অর্পিতার পাশে অমিতে। তার হাস্যময় মুখটা নিমেষে মলিন হয়ে যায়। অমিত তখন মোবাইল স্ক্রুল করতেছিল। কিন্তু আজরিনে এটা দেখে কিছুটা ভালো লাগে যে অমিত অর্পিতার পাশে বসলেও কিছুটা ব্যবধান নিয়ে বসেছে। তবুও তার মনের মধ্যে ছোট্ট একটা অপ্রাপ্তি কাজ করে যে সে অমিতের পাশে বসতে পারেনি। নিজের মধ্যে তার এটা নিয়ে আফসোস হতে থাকে। তবু সে কাউকে কিছু বুঝতে না দিয়ে আবার রাহির সাথে মোবাইল দেখে। তার চোখ মোবাইলে হলেও তার মনের চোখ অর্পিতা আর অমিতরে দিকে। বোট কিছুটা যাওয়ার পর অর্পিতা অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনি তো অনেক ভালো ছবি তোলেন, আমায় কয়েকটা ছবি তুলে দিবেন? সারা বেলা ধরে আজরিন উৎফুল্ল থাকলেও অর্পিতার অমিতের পাশে বসা সে কিছুতেই মানতে পারে না। আজরিন বিষাদ মন নিয়ে লেকের চারপাশ দেখছে। আর চোখে এটা দেখছে যে অমিত অর্পিতার সাথে কেমন আচরণ করে, তারা দুজন কি কথা বলে। এরই মধ্যে আজরিন এটা খেয়াল করে অর্পিত অমিতকে কিছু বলছে। সে সেটা বুঝতে পারলেও এটা শুনতে পায় না যে অর্পিতা অমিতকে কি বলছে। অমিত মোবাইল থেকে চোখ সরিয়ে অর্পিতার দিকে তাকিয়ে বলে, কিছু বললে? বলছি, আপনি তো খুব ভালো ছবি তোলেন, আমার কয়েকটা ছবি তুলে দিবেন? অমিত ভাবে, সামান্য ছবি তুলে দিতেই তো বলল, তুলে দিলে তাতে কি সমস্যা? তারপর অমিত নিজের মোবাইল পকেটে নিয়ে অর্পিতার দিকে হাত বাড়িয়ে বলে, মোবাইল দেও। অমিতের এ কথায় অর্পিতা উৎফুল্ল হয়ে অমিতের দিকে মোবাইল দিতে দিতে বলে, তোলে দিবেন? তাহলে আমার মনে হয় আপনি যেখানে বসে আছেন আমায় ওইখানে বসলে পিছনের ভিউটা সুন্দর আসবে। আপনি কি কষ্ট আমার জায়গায় এসে বসবেন? তাহলে আমি আপনার জায়গায় বসতে পারবো। অমিত মলিন স্বরে বলে, তাহলে সিট ছাড়। অর্পিতা বিস্ময়কর হয়ে বলে, হ্যাঁ, বলছি তুমি উঠে দাঁড়াতে। তাহলে আমি তোমার জায়গায় বসতে পারবো আর তুমি আমার জায়গায় আসতে পারবে। অর্পিতা অমিতের কথায় উঠে দাঁড়ায়। আর আজরিন সবটা অপলক দৃষ্টিতে দেখে। এতক্ষণ তো তার মধ্যে এটা ভেবে আফসোস হচ্ছিল যে সে অমিতের সাথে বসতে পারেনি। কিন্তু এখন অমিতের অর্পিতার সাথে কথা বলতে দেখে তার নিজের মধ্যে একটা অজানা ক্লেশ অনুভব হয়। অমিত বসায় অবস্থায় অর্পিতার জায়গায় গিয়ে বসে। কিন্তু অর্পিতা যখন অমিতের জায়গায় বসতে যাবে তখন চলন্ত বোট হওয়ায় অর্পিতার শরীরের বাতাসের একটা ধাক্কা লাগায়। আর সে পড়ে যেতে নেয়। তখন অমিত নিজের হাত দিয়ে অর্পিতার হাত শক্ত করে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকে নেয়। আর বলে উঠে, কি করছো? এখনই তো পড়ে যেতে। অর্পিতা কুণ্ঠা স্বরে বলে, আপনি আছেন না, আমায় পড়তে দিলেন আর কই? অর্পিতার এই কথার সাথে সাথে অমিত অর্পিতার হাত ছেড়ে দেয়। এদিকে আজরিন অমিত আর অর্পিতার সাথে হওয়া সব ঘটনাগুলো অপলক দৃষ্টিতে দেখছে।
অমিতের এভাবে অর্পিতার হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকানো, অর্পিতার সাথে কথা বলা, এসব কিছু দেখে তার মনে এক অদ্ভুত ক্লেশ কাজ করে। সে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে লেকের চারপাশে ছবি তুলে নিজেকে অন্যমনস্ক করার চেষ্টা করে। তার চোখকে সে অন্যদিকে সরালেও তার মস্তিষ্ক বারবার তার চোখকে অর্পিতা আর অমিতের দিকে নিয়ে যাচ্ছে। অমিত অর্পিতার ছবি তুলে দিচ্ছে আর এদিকে আজরিনের ক্লেশ যেন বেড়েই চলছে। অমিত কয়েকটা ছবি তুলে দিয়ে অর্পিতাকে তার মোবাইল ফিরিয়ে দেয়। অমিত অর্পিতার জায়গায় বসে থাকে। তারা আর জায়গা বদল করে না। অর্পিতার জায়গায় বসায় অমিত এখন আজরিনের সামনে। অমিত যখন সামনে তাকায় তার দৃষ্টি পড়ে আজরিনের দিকে। আজরিন তখন লেকের ভিডিও করছিল। অমিত দেখে আজরিন ক্যামেরা তো ধরে আছে কিন্তু ভিডিও করার অপশন অন করতে ভুলে গেছে। এটা দেখে অমিত গাল বেঁকিয়ে মৃদু হাসে। কিন্তু অমিতকে কে বলবে যে আজরিনের ভিডিও অন করতে মনে থাকবে কি করে, তার মন যে অমিত বিষাদে ঢেকে দিয়েছে। অমিত ভিডিও অন করতে বলতে যাবে, তখনই অর্পিতা বসায় অবস্থায় অমিতের কাছে আসে। অমিতের তোলে দেওয়া ছবিগুলো নিয়ে মন্তব্য করতে। অমিত তখন আজরিনের দিক থেকে দৃষ্টি সরিয়ে অর্পিতার মোবাইলের দিকে তাকায়। তার আর আজরিনকে বলা হলো না ভিডিও অন করার কথা। অমিতের অর্পিতার সাথে মোবাইল দেখা সেটা আজরিন আর চোখে দেখতে পায়। কিন্তু আজরিন সবকিছু না দেখার মতো করে থাকে। আজরিন ভিডিও বন্ধ করতে যাবে তখন সে ভিডিও অন করতে ভুলে গেছে এটা দেখে। আর বলে উঠল, ওমা, আমি তো ভিডিও ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তার মানে এতক্ষণ ধরে কিছুই ভিডিও হয়নি। এদিকে অমিত বাধ্য হয়ে অর্পিতাকে তোলে দেওয়া ছবিগুলো দেখতে ছিল ঠিকই, তবে তার মন ছিল আজরিনের দিকে, যার কারণে সে আজরিনের বলা কথাটা শুনতে পায়। আজরিনের কথাটা শুনে অমিত অর্পিতার মোবাইলের দিকে তাকিয়েই মৃদু হাসে। আজরিন তাকে হাসতে দেখে নেয় আর ভাবতে থাকে অমিত বুঝি অর্পিতার সাথে হাসে। অমিতকে এভাবে হাসতে দেখে আজরিন তাকিয়ে আছে অমিতের হাস্যময় মুখচন্দ্রের দিকে। এরই মধ্যে বাতাসে অর্পিতার চুল উড়ে আসে অমিতের মুখচন্দ্রের ঘিরে ধরে। অমিত হাত দিয়ে অর্পিতার চুল মুখ থেকে সরিয়ে বলে উঠে, কি করছো স? এতটুকু বলার মধ্যেই অমিতের চোখ পড়ে তার সামনে বসে থাকা তারই কাগজে কলমে বিয়ে করা বউয়ের পানে। আজরিন মলিন মুখ করে অমিতের দিকে তাকিয়ে আছে, যে মুখে স্পষ্ট বিষাদের ছায়া দেখা যাচ্ছে। সে মুখে দেখা যাচ্ছে নিজের স্বামীকে অন্য নারীর এত কাছে দেখার যন্ত্রণা। অমিতে চোখে চোখ পড়তেই আজরিন তড়িঘড়ি অমিতের চোখ থেকে নিজের চোখ সরিয়ে হাতে থাকা মোবাইল দিয়ে তাকায়। ক্লেশে তার পুরো শরীর যেন দুর্বল হয়ে পড়েছে। মোবাইল যেন তার হাত থেকে পড়ে যাচ্ছে। বিষাদে তার রোদন এসে পড়ে যেটাকে সে গলায় আটকে রাখে। তবুও ফোঁটা অশ্রু এসে জমে চোখের কোণে, যা সে বা হাতের অঙ্গুল দিয়ে আলতো হাতে মুছে নেয়। চোখ নাকি আত্মার আয়না? তবে কি অমিত আজরিনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে আজরিনের আত্মা পুড়ছে? নাকি আজরিনে চোখের ভাষা বুঝার মতো চোখ অমিতের না? অমিত আজরিন থেকে দৃষ্টি সরিয়ে নিচু গলায় অর্পিতাকে বলে, একটু দূরে গিয়ে বসবে? তোমার চুল আমার মুখে আসে যেটা আমায় বিরক্ত করছে। আমাকে দেখাতে হবে না, যেগুলো তোমার মনে হয় ভালো আসেনি সেগুলো রিমুভ করে নেও। 20 মিনিটের মতো বোট লেকে থাকার পর আবার লেকের কিনারায় চলে আসে। তারপর সবাই এক এক দাঁড়িয়ে পড়ে বোট থেকে নামার জন্য। আগের মতো করে রনি সবাইকে নামিয়ে নেয়। সবাই নামার জন্য দাঁড়ালেও আজরিনকে বসে থাকতে দেখে রনি অর্পিতাকে নামাতে নামাতে আজরিনকে উদ্দেশ্য করে বলে, তুই বসে আসিস কেন? নামবি না নাকি? আজরিন বিষাদ স্বরে বলে, নামবো সবার শেষে, সবাই নামুক না। সবাই নামা শেষে অমিত নামতে গেলে আজরিনও অমিতের পিছে নামার জন্য দাঁড়ায়। তখন রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই আজরিনকে ধরিয়ে নামাও, ও পড়ে যেতে পারে। অমিত রনির কথায় পিছন ফিরে ঘুরে আজরিনের দিকে হাত বাড়ায়। কিন্তু আজরিন অমিতের হাত উপেক্ষা করে অমিতের পাশ দিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। আজরিনের হাত না ধরার বিষয়টা অমিত ভেবে উঠতে না ফেরে তখনও হাত বাড়িয়ে আছে। আজরিন যেই 2 কদম পা বাড়ালো তখনই সে জুতা বেঁকিয়ে পড়ে যেতে নিলে অমিতের বাড়িয়ে দেওয়া হাতটা পাশ থেকে ধরে নেয়। অমিতও তাকে পড়ে যাওয়া থেকে আটকে নেয়। বাকিরা সবাই যার যার মতো করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, যার কারণে তারা বিষয়টা দেখতে পায় না। অমিত আজরিনকে উদ্দেশ্য করে বলে, পায়ে লেগেছে। আজরিন অভিমানী ভাষায় তিক্তত স্বরে বলে, না ছাড়ুন আমায়। নিজে থেকে হাত বাড়িয়ে দিলাম, ধরলে না। এখন দেখলে তো পড়ে যাওয়ার সময় ধরার জন্য তোমায় আমার সেই হাতটাকেই বেছে নিতে হলো। লেকের ভিডিও করার সময় ক্যামেরা অন করতে মনে নেই, সেই রাগ আমার হাতের উপর দেখাচ্ছ? আর আমি তোমায় ছাড়বো মানে? ধরে তো তুমি আছো আমায়। ভালো ভালোয় তখন আমার হাতটা ধরতে, এখন যদি পায়ে লেগে যেত সেটা আপনাকে ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নিতাম। এটা বলে আজরিন অভিমানী হয়ে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। অমিতও তার পিছন পিছন আসছে। 2টো সিঁড়ি উঠে আজরিন 3 নম্বর সিঁড়িতে পা রাখে। কিন্তু সিঁড়ির কিনারায় পা রাখায় আজরিন পিছন দিকে পড়ে যাচ্ছিল।
আজরিনকে পড়ে যেতে দেখে অমিত তড়িঘড়ি করে এসে পিছন থেকে তাকে ধরে পেলে। আজরিন অমিতের হাতে থাকা অবস্থায় মলিন চোখ করে অমিতের দিকে তাকিয়ে আছে। অমিত গম্ভীর স্বরে আজরিনের চোখের দিকে তাকিয়ে বলে, কি করছো? দেখে হাঁটবে তো? এখনই তো আবার পড়ে যেতে। আজরিন অভিমানী স্বরে বলে, কেন আপনি আছেন না? আপনি তো আবার মেয়েদের পড়ে যাওয়া থেকে খুব ভালো আটকাতে পারেন। মানে ঘোড়ার ডিম। বিরক্তিকর, ছাড়ুন আমায়, পড়ে গেলে পড়ে যেতাম, ব্যথা পেলে আমি পেতাম, আপনাকে ধরতে বলল কে? এটা বলে আজরিন অমিতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যায়। অমিত আজরিনের এরকম ব্যবহারে হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখে রনি উপর থেকে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ভাই এভাবে দাঁড়িয়ে আছো যে? আসো না কেন? রনির কথায় অমিত উপরের দিকে আসে। লেক থেকে উঠার পর তারা সিদ্ধান্ত নেয় তারা এবার ভাটিয়ারি সানসেট পয়েন্ট যাবে সানসেট দেখার জন্য, যার জন্য সবাই লেকের পাশে দাঁড়িয়ে থাকে। এদিকে রনি অমিত গাড়ি আর বাইক আনার জন্য পার্কিং লটে যায়। একটু পর তারা দুজন এসে পড়ে। এরই মধ্যে অমিতের একটা কল আসলে সে বাইক থেকে নেমে কিছুটা দূরে চলে যায় কথা বলার জন্য। আজরিন সবার আগে গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ে। রনি আজরিনকে বসতে দেখে বলে, এই তুই গাড়িতে বসলি কেন? তুই বসলে গাড়িতে জায়গা হবে না তো, তোকে ভাইয়ের সাথে বাইকে যেতে হবে। আজরিন বলে উঠে, আমি গাড়িতে করে যাব, বাইকে যেতে ভালো লাগে না। আর এমনিতেও আমি বাইকে বসলে অতিরিক্ত বাতাসের কারণে আমার ঠান্ডা লাগে। আজরিনের একথায় রাহি অর্পিতা দুজনেই একসাথে বলে উঠে, তাহলে আমি যাই বাইকে করে। অর্পিতা বলে অর্পিতা যাবে, রাহি বলে রাহি যাবে। তাদের কথার মধ্যে আজরিন বলে উঠে, থাক না রাহি, অর্পিতা আপু যেহেতু যেতে চাচ্ছে উনি যাক না, আমরা গাড়িতে করে যাই। আর নিচু গলায় নিজেকে এটা বলে, আর অর্পিতা গেলে বাইক যিনি চালাবে তারও হয়তো ভালো লাগবে। অর্পিতা আর রাহির বাইকে যাওয়া নিয়ে মাতামাতি দেখে জাহানারা বিবি তিক্ততার স্বরে বলে, আজরিনের যেহেতু বাইকে যেতে সমস্যা তাহলে রাহি যাবে। ও ছোট মানুষ, ওর অমিতের সাথে যাওয়ার আবদার সাজে। অর্পিতা তুমি বড় হয়েছ, তুমি কেন বাচ্চাদের মতো আবদার করছো, তাও আবার অমিতের সাথে যাওয়ার? রাহি তো জাহানারা বিবির কথা শুনে মহাখুশি যে সে চাচ্চুর সাথে প্রকৃতি উপভোগ করতে করতে বাইক করে যাবে। আর জাহানারা বিবির কথায় অর্পিতার উল্লাস মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে যায়। সবাই যার যার মতো গাড়িতে উঠে পড়ে। অমিত কথা বলা শেষে পিছন ঘুরে বাইকের কাছে আসলে দেখে রাহি বাইকের কাছে দাঁড়িয়ে আছে। অমিত কাছে আসলে রাহি বলে উঠে, চাচ্চু আমি তোমার সাথে বাইকে যাব। অমিত বিস্ময়কর চেহারা নিয়ে বলে, তুমি যাবে? কেন ও যাবে না? কে, আজরিন মামুনি? মম। না, মামুনির নাকি বাইকের বাতাসে ঠান্ডা লাগে তাই গাড়িতে যাবে। রাহির কথা শুনে অমিতের ভেতর এক অজান অনুভূতি অনুভব হয়, যেই অনুভূতির কোনো নাম নেই কোনো গন্ধ যা থেকে জানা যাবে যে সেটা ক্লেশে নাকি তৃপ্তির। তবুও সে সেই অনুভূতিকে উপেক্ষা করে রাহির দিকে হেলমেট বাড়িয়ে দিয়ে বাইকে উঠে পড়ে। রাহিও হেলমেট পরে বাইকে উঠে পড়ে। অমিত বাইক ছেড়ে দিলে রনিও অমিতের পিছে পিছে গাড়ি ছেড়ে দেয়। মিনিট 5 রাস্তা পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় সানসেট পয়েন্ট। রনি গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটার ওখানে যায়। টিকিট কাটার পর কাউন্টারে লোক বলে, আপনাদের মধ্যে কোনো কাপল আছে? কেন, আছে তো। কয় জোড়া? রনি লোকটার এই কথায় বিস্ময়কর হয়ে জিজ্ঞেস করে। এক জোড়া। আর আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আসলে আজকে আমাদের এখানে কাপলদের জন্য একটা ইভেন্ট আছে। কাপল যারা টিকিট কাটবে তাদেরকে একটা সিরিয়াল নম্বর দেওয়া হবে। ওই সিরিয়াল নম্বর থেকে আমরা 10টা সিরিয়াল নম্বর লটারির মতো বক্স থেকে তুলব, যাদের সিরিয়াল নম্বর মিলে যাবে তাদের জন্য একটা এঙ্গেজমেন্ট ইভেন্টের আয়োজন করা হয়েছে। ও, তাই বলুন। তারপর লোকটা একটি সিরিয়াল নম্বর কার্ড রনিকে দেয়। রনি লোকটা থেকে সিরিয়াল কার্ড নিয়ে দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে ডাক দেয়। তারপর তারা সবাই ভিতরে প্রবেশ করে। বিকালে হালকা খাবার খাওয়া মাধ্যমে তার সানসেট ভিউটাকে উপভোগ করতে চায়। যার কারণে তারা সবাই সানসেট ক্যাফের একটা চিলেকোঠে বসে পড়ে। সেখানকার একজন ওয়েটার এসে তাদের খাবারের মেনু কার্ড দিয়ে যায়। মেনু কার্ড দেখে রাহি বলে উঠল, আমি ফুচকা খাবো। রাহির সাথে অর্পিতাও বলে, আমিও। তাদের দুজনের কথা শুনে রনি বলে, তোমরা মেয়েরাও না? তোমাদের কি এসব ফুচকা চটপটি ছাড়া আর কোনো খাবার চোখে পড়ে না? কত ভালো ভালো খাবার আছে, তোমাদের চোখে কি ওইসব পড়ে না? অর্পিতা রাহিকে এসব বলার পর রনি আজরিনকে উদ্দেশ্য করে বলে, তোকে আর জিজ্ঞেস করতে হবে না, তুইও নিশ্চয় ফুচকাই খাবি। আজরিন মলিন মুখে মৃদু হেসে বলে, আমার একটা হলেই হবে। রনি আজরিনের মুখে দিকে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? সারাবেলা তো ভালোই ছিলি, বোটে উঠার পর থেকেই তোকে কেমন মনমরা দেখাচ্ছে। তুই ঠিক আছস তো? আজরিন হেসে বলে, আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি। না, তোকে দেখে মনে হচ্ছে তুই ঠিক নেই। তুমি একটু বেশি ভাবছো আমি ঠিক আছি। আমায় নিয়ে না ভেবে কি খাবে সেটা অর্ডার দেও।
রনি তারপর অমিতকে জিজ্ঞেস করে, তোমার জন্য কি অর্ডার করব? আমার কফি হলেই চলবে। জাহানারা বিবি আর সুরাইয়া বিফ কাবাব খেতে চায়। রনি ওয়েটারকে ডেকে 2টা বিফ কাবাব, 2টা কফি আর 3 প্লেট ফুচকা দিতে বলে আর সুরাইয়াকে বলে, রাফির জন্য কি আনতে বলবো? তখন ওয়েটার বলে, আপনারা যদি চান তাহলে বাবুর জন্য একটা লাচ্ছি অর্ডার করতে পারেন। এখানে বাচ্চাদের জন্য তৈরি করা লাচ্ছিটা অনেক পুষ্টিকর। সুরাইয়া বলে, তাহলে বাবুর জন্য না হয় লাচ্ছিই দিয়েন। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার সময় অমিত ওয়েটারকে উদ্দেশ্য করে বলে, ফুচকায় যাতে জালটা কম হয় সেদিকে খেয়াল রাখবেন। অর্পিতা অমিতের দিকে তাকিয়ে বিস্ময়কর হয়ে বলে, জাল ছাড়া ফুচকা? তারপর ওয়েটারকে বলে, আমার প্লেটের ফুচকায় আপনি বরং জালটা বাড়িয়ে দিবে। জাল ছাড়া কি ফুচকার আসল স্বাদ পাওয়া যায়? অর্পিতার কথা শুনে ওয়েটার চলে যায়। মিনিট 10 পর ওয়েটার তাদের অর্ডার করা খাবার নিয়ে আসে। যে যার মতো খাবার খাওয়া শুরু করে। অর্পিতা ফুচকা মুখে দিয়ে বলে, লোকটাকে জাল দেওয়ার কথা বলার পরও জাল দিল না। ফুচকায় জাল হয়নি। অর্পিতার এই কথাটা আজরিনেকে ভাবায়। সবার খাওয়ার প্রায় শেষের দিকে, কিন্তু আজরিনের খাওয়া শেষ করে বলে, আমি একটু বেসিন থেকে আসি। এটা বলে সে একটা পানির বোতল হাতে করে বেসিনের সামনে চলে আসে। বেসিনের আয়নার দিকে তাকিয়ে আজরিন বলে উঠল, অর্পিতা আপু বলল ওনার ফুচকায় জাল হয়নি, কিন্তু উনার প্লেট ছাড়া বাকি 2টো প্লেটে উনি তো বলল জাল কম দেওয়ার জন্য। তাহলে আমার প্লেটের ফুচকায় এত জাল ছিল কেন? তাহলে কি অর্পিতা আপুর জন্য বানানো ফুচকার প্লেট ভুলে আমার কাছে চলে আসে? হয়তো এমনটাই হয়েছে। এটা বলে আজরিন বোতলের কেপ খুলে পানি খেয়ে নেয়। এদিকে ওয়েটার বিল পেপার নিয়ে আসলে অর্পিতা বলে, আপনাকে না বললাম আমার ফুচকায় জালটা যাতে বাড়িয়ে দিন? কিন্তু ফুচকা খেয়ে মনে হলো আপনি মনে হয় আমি যেটা বলছি তার উল্টো শুনেছেন। ওয়েটার বিনয়ী হয়ে বলে, সরি ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। অমিতের দিকে তাকিয়ে বলে, আমি স্যারের কথা মতো 2টো প্লেটে জালের পরিমাণটা কম। আর আপনার জন্য যেটা বানিয়েছি সেটায় সর্বোচ্চ জাল দিয়েছি। এই নিয়ে অর্পিতা আর ওয়েটারের মধ্যে হালকা একটা বিতর্ক হয়ে যায়। তারপর ওয়েটার চলে যাওয়ার সময় অমিত ওয়েটারকে উদ্দেশ্য করে বলে, আপনাদের এখানে কি ছোট হাঁড়ির দই পাওয়া যাবে? ওয়েটার বিনয়ী হয়ে বলে, জি স্যার, একটা এনে দিবেন। হাঁড়ির দইয়ের কথা শুনে অর্পিতা এটা ভাবতে থাকে, অমিত কি আমার জন্য দই অর্ডার করলো নাকি? হাঁড়ি দই তো আমার খুব পছন্দের। অমিত সেটা কি করে জানলো? তৃপ্তি করে ফুচকা খেতে পারি নাই দেখে এখন দই অর্ডার দিল। এসব ভেবে তার মন উৎফুল্ল হয়ে ওঠে। কিছুটা সময় পর আজরিন আসলে সুরাইয়া আজরিনের মুখের দিকে তাকিয়ে বলে, তোমার চোখ এমন দেখাচ্ছে কেন? মুখও তো লাল হয়ে আছে। তুমি ঠিক আছো তো? হুম্মম ঠিক আছি। একটু গরম লাগেছে তো তাই হয়তো। ও বসো তাহলে। হাত মুখে পানি দিবে? না সমস্যা নেই। আজরিন বসলে ওয়েটারও দই নিয়ে আসে। অর্পিতা হাত বাড়িয়ে বলতে যাবে আমায়, কিন্তু তার কথার মধ্যে অমিত আজরিনকে দেখিয়ে ওয়েটারকে বলে উঠল, ম্যামকে দিন। আজরিনকে দেওয়ার কথা বলায় অর্পিতার উৎফুল্ল মন ফ্যাকাশে হয়ে যায়। সে ঘনঘনিয়ে নিজেকে বলে, দই আমার জন্য ছিল না, আজরিনের জন্য ছিল। আজরিন তো বিস্ময়কর হয়ে যায় এটা শুনে যে অমিত ওয়েটারকে বলছে তাকে যাতে দইটা দেয়। সে এটা ভাবে, উনি কেন আমার জন্য দই অর্ডার করলো? তাহলে কি উনি বুঝতে পারলেন অর্পিতা আপুর জাল দেওয়া ফুচকার প্লেটটা ভুলে আমার কাছে চলে আসছে? নাকি আমি পছন্দ করি বলে অর্ডার করলো? কিন্তু উনি আমার পছন্দ নিয়ে কেন ভাবতে যাবে? সে আবার এটা ভাবে, এমনটাও তো হতে পারে উনি মা আর সুরাইয়া আপুর কাছে ভালো স্বামী সাজার চেষ্টা করছেন। যেটা আমাদের বিয়ে 2 দিন পর বন্ধ রুমে কথা হয়েছে। যেটার জন্য অর্ডার দিক না কেন আমি উনার অর্ডার দেওয়া দই খাবো না। তারপর আজরিন দইয়ের দিকে তাকিয়ে বলে, আমি দই খাবো না। এটা শুনে রনি বিস্ময়কর হয়ে বলে, তুই দই খাবি না? তোর মুখটা তো একটু দেখা। রনি কথা শুনে আজরিন মৃদু হাসে আর বলে, আরে ফুচকা খেয়ে আমার পেটে জায়গা নেই তাই। রনি আবার বলে, খেয়ে নে ভাই, কত ভালোবেসে অর্ডার দিল। এমনিতেও তো হাঁড়ি দই তোর তো খুব পছন্দের। শত খাবার খেয়ে পেট ভরিয়ে ফেললেও দই দেখলে তোর পেট খালি হয়ে যায়। রনি কথায় আজরিন খাচ্ছে না দেখে জাহানারা বিবি বলে, খেয়ে নেও মা, না খেলে দইটা নষ্ট হবে আর এখানে বেশি না তো এতটুকু খেলে কিছু হবে না। জাহানারা বিবির কথা ফেলতে না পেরে আজরিন দইটা খেয়ে শেষ করে। আর অমিতের দিকে তাকিয়ে নিচু গলায় নিজেকে বলে, শুধু মা বলল বলে খেলাম, না হলে কিছুতেই খেতাম না। তবে যাই হোক দইটা খাওয়ায় জালটা একটু কমলো। আবার এটাও ভাবে, ফুচকা খেয়ে তো নিলাম, যদি না আজকেও ওই রাতের মতো অবস্থা হয়। আজরিন চিলেকোঠারে বসে বসে এসব ভাবতে থাকে। আর সবাই যার যার মতো মোবাইল দেখছে, আশপাশ ঘুরে দেখছে। সুরাইয়া অমিতের বড় ভাই আরিফের সাথে ভিডিও কলে কথা বলছে, যে কিনা বর্তমানে ইউএসএ আছে। সুরাইয়ার সাথে সাথে জাহানারা বিবিও মাঝে মাঝে কিছুটা বলছে।
এরই মধ্যে মাইকে ঘোষণা হচ্ছে, সানসেট ক্যাফে প্রবেশের সময় যে সকল কাপলদের টিকিটের সাথে আজকের আয়োজিত কাপল এনগেজমেন্ট ইভেন্টের লটারি কার্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে 10 জনের কার্ড নম্বর এখন তাদের হাতে, তারা এক এক করে সেই নম্বরগুলো বলছে। সকল কাপলগণ যেন তাদের কার্ডের সাথে নম্বর চেক করে নিয়ে দেখে তারা আজকের 10 জন বিজয়ী কাপলদের মধ্যে একজন কিনা। রনি এ কথা শুনে তড়িঘড়ি করে পকেটে থেকে লটারি কার্ডটি বের করে নেয়। যিনি লটারির ঘোষণা দিচ্ছে তিনি একে একে 4টি কার্ডের নম্বর বলে ফেলে। যেই 5 নম্বর কার্ডের নম্বরটি বলল তখনই রনি ই এ স বলে চেঁচিয়ে দাঁড়িয়ে পড়ে। সবাই রনির এ কাজে বিস্ময়কর হয়ে রনির দিকে তাকিয়ে থাকে। জাহানারা বিবি রনিকে উদ্দেশ্য করে বলে, তোর আবার কি হলো, এভাবে চেঁচিয়ে উঠলি কেন, আর হাতে এটা কিসের কার্ড? তোমরা শুনো না মাইকে কি বলতেছে? জাহানারা বিবি বলে, শুনতেছি তো। তো আরে ভেতরে আসার সময় তোমরা গেইটের পাশে দেখোনি একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে? দেখেছি তো, কাপলদের জন্য কি একটা লটারি ইভেন্টে আয়োজন করেছে। হুম্মম, আমি যখন ভিতরে প্রবেশের টিকিট কাটতে গিয়েছি তখন আমাকেও একটা কাপল লটারি ইভেন্টের কার্ড দেওয়া হয়, আর আমার কার্ডের সাথে ওদের 5 নম্বরে বলা বিজয়ী কার্ডের নম্বর মিলে যায়। সুরাইয়া ফ্যাকাশে স্বর নিয়ে বলে, তো তুমি বিজয়ী হওয়ায় এত লাফাচ্ছ কেন? তোমার কি সঙ্গী আছে? এই ইভেন্টটা কাপলদের জন্য, কার্ডটা উনারা আমাকে দিলেও আমি এটা দিয়েছে অমিত ভাইয়া আর আজরিনের জন্য। সুরাইয়া উৎফুল্ল হয়ে বলে, কি, তাহলে তো আমাদেরও চেঁচানো উচিত। এদিকে ইভেন্টে লোকরা বিজয়ীদের মঞ্চে পাশে আসার জন্য আহ্বান করে। সুরাইয়া আরিফকে সবটা বলে কল রেখে দেয়। সুরাইয়া বসা থেকে উঠে আজরিনকে বলে, চল আজরিন, তোমাদের ডাকছে, যেতে হবে। আজরিন সুরাইয়ার কথা মতো উঠে তো দাঁড়ায়, কিন্তু সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কি করবে এটা ভেবে। এদিকে রনি অমিতকে বলে, চল ভাই, যাবে। অমিত তো এখানে কথা না বাড়িয়ে যাওয়ার জন্য উঠে পড়ে। সুরাইয়া আজরিন বাকিরা মঞ্চের দিকে হেঁটে যাচ্ছে। অমিত পিছনে থেকে রনির হাত ধরে বলে, তুই আমাকে বলেছিস এই কার্ডের কথা? রনি বিনয়ী হয়ে বলে, আমি জানতাম নাকি এই কার্ডের নম্বর যে লটারিতে চলে আসবে? তাহলে যখন চলেই আসলো তোর চেঁচানোর আগে উচিত ছিল না আমাকে আগে জিজ্ঞেস করা আমার ইভেন্টে অংশগ্রহণ করার ইচ্ছে আছে কিনা? আমার এত কিছু তখন মাথায় ছিল না। আর এখানে ইভেন্টের বিজয়ীদের কাজ হচ্ছে একে অপরকে রিং পরিয়ে দেওয়া, এটাতে অংশগ্রহণ না করার কি আছে? তারা এভাবে এটা নিয়ে কথা বলতে বলতে মঞ্চের কাছে চলে যায়। সেখানে সকল দর্শকের বসার জন্য চেয়ার ব্যবস্থা করা হয়েছে, তারা সেখানকার চেয়ারে বসে পড়ে। ইভেন্ট পরিচালনাকারীরা সামান্য কিছু কথা বলে বিজয়ীদের কার্ড সহ মঞ্চে আসার জন্য বলে। রনি অমিতের পাশে বসায়। রনি অমিতের দিকে কার্ড বাড়িয়ে বলে, ভাই থাক, আমাদের কার্ডের নম্বর যেহেতু লটারিতে এসেই পড়েছে এখন আর ঝামেলা করো না। খালামনিরও তোমাদের এভাবে একসাথে দেখে ভালো লাগবে, যাও না। অমিতও বাধ্য হয়ে রনি কাছ থেকে কার্ড নিয়ে উঠে পড়ে। অমিতকে উঠতে দেখলে জাহানারা বিবি আজরিনকে বলে, তুমি উঠছ না কেন? দুজনকেই তো যেতে হবে। তখন অমিতও আজরিনের দিকে তাকিয়ে আজরিনকে বসে থাকতে দেখে বলে, বসে আছো, আসো না কেন? আজরিন ভীত সন্ত্রস্ত মন নিয়ে উঠে অমিতের পিছে পিছে যায়। এসব দেখে অর্পিতা তো রেগে অগ্নি হয়ে আছে, সে পারে না তো আজরিনকে তার রাগের আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। মঞ্চে যাওয়ার পর সেখানকার ইভেন্ট পরিচালনাকারী একজন কর্মী কার্ড দেখতে চাইলে অমিত লোকটাকে কার্ডটা দেখায়। কার্ড দেখে লোকটি তাদেরকে বাকি কাপলেদের সাথে মঞ্চের পিছনে থাকা একটি বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে গেলে তাদেরকে ওইখানকার আরেকজন কর্মী একটি শপিং ব্যাগ দিয়ে রুম দেখিয়ে ড্রেস চেঞ্জ করার জন্য বলে, সাথে এটাও বলে যাতে 20 মিনিটের মধ্যে সম্পূর্ণ তৈরি হয়ে আসে। তারা লোকটির কথা মতো রুমটির ভিতরের দিকে যায়, অমিত সামনে আর আজরিন পিছনে পিছনে। অমিত সাথে থাকলেও আজরিন সম্পূর্ণ নার্ভাস। দুজনে রুমটার চারপাশ ভালোভাবে দেখে। রুমটাতে ছোট্ট একটা বিছানা, একটি ড্রেসিং টেবিল ছাড়া তারা আর কিছুই দেখতে পায় না। তখন আজরিন অমিতকে উদ্দেশ্য করে বলে, এখানে আমরা ড্রেস চেঞ্জ করব, কিন্তু এখানে তো কোনো ওয়াশরুম নেই। অমিত গম্ভীর স্বরে বলে, সেটাই তো দেখছি। আজরিন বলে, দেখুন তো কি ড্রেস দিয়েছে। অমিত শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে রুমে থাকা ছোট্ট বিছানার উপর রাখে। ব্যাগটাতে অমিতের জন্য ব্লেজার স্যুট আর আজরিনের জন্য সেম কালারের একটি শাড়ি, সাথে যাবতীয় কিছু জিনিস দেওয়া হয়েছে। শাড়ি দেখে আজরিন বলে উঠল, শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। অমিত বিরক্তি নিয়ে বলে, শুরু থেকেই আমি এখানে আসতে চাইনি, রনির জোড়াজুড়িতে আসতে হলো। যত সব ফালতু ইভেন্ট, আমি এখানে আর এক মুহূর্তেও থাকতে চাই না। আমি যাচ্ছি, তুমি চাইলে আমার সাথে আসতে পারতা, না হলে একাই পার্টিসিপেট কর। এটা বলে অমিত চলে যেতে পা বাড়ালে আজরিন পিছন থেকে অমিতের হাত ধরে মলিন স্বরে বলে, চলেই যেহেতু এসেছি, ইভেন্টে পার্টিসিপেট করাটাই শ্রেয় হবে।
বাহিরে মা সহ বাকিরা কত আশা করে বসে আছে আমরা ইভেন্টে অংশগ্রহণ করব বলে। তার থেকেও বড় কথা রনি ভাইয়া লটারিটা পাওয়ার পর থেকে কত প্রসন্ন। এখন যদি আমরা চলে যাই তাহলে ভাইয়ার মনটাও ভেঙে যাবে। আমাদের তাদের নানা কথা শুনতে হবে, নানা প্রশ্নের জবাবও দিতে হবে। আজরিনের এই কথাগুলোতে অমিতের মনটাকে নাড়া দেয়। সে যাওয়ার জেদ ছেড়ে থমকে দাঁড়িয়ে পড়ে। আজরিন অমিতের হাত ছেড়ে দেয়। তারপর অমিত আজরিনকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলে, তাহলে কি আমায় এখন তোমার সামনে পোশাক চেঞ্জ করতে হবে? আজরিন চোখ স্বাভাবিকের থেকেও একটু বড় বড় করে বলে, আমার সামনে পোশাক চেঞ্জ করবেন মানে? তারপর একটু ভেবে আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে উল্লাস চেহারা নিয়ে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? আমি রুমের বাহিরে দরজার দাঁড়িয়ে থাকি, তারপর আপনি পোশাক চেঞ্জ করে ফেলুন। তাই করতে হবে। আজরিন রুমের বাহিরে চলে গেলে অমিত রুমের দরজা বন্ধ করে পোশাক চেঞ্জ করে ব্লেজার স্যুটটা পরে নেয়। ব্লেজার স্যুটটা তার শরীরে পুরোপুরি ফিটিং না হলে মানানসই ছিল। একটু পর সে দরজা খুলে বেরিয়ে আসলে আজরিন তাকে দেখে হয়ে যায়। আজরিন অমিতের দিকে অক্ষি বড় করে ডেব করে তাকিয়ে থাকে। আর ভাবে, এত সুদর্শন কেন উনি? উনার চেহারার এত সরল কেন? যেখানে তাকালে আমার সব অভিমান গলে পানি হয়ে যায়। উনার চোখে এতটা গভীরতা কেন? যে চোখে তাকালে উনার সব ভুলগুলোকে ক্ষমা করা যায়। এত সুদর্শন পুরুষের সাথে কি আমার অভিমান করা খাটে? আজরিনের এভাবে তাকিয়ে থাকতে দেখে অমিত আজরিনের চোখের সামনে হাত নাড়াছাড়া করে। তখন আজরিনের ধ্যান ভাঙ্গে। সে নিজের এই কাজে নিজের কাছেই লজ্জায় পড়ে মাথা নিচু করে মৃদু হাসে। অমিত আজরিনকে এরকম অস্বাভাবিক আচরণে বলে, কিছু কি বলবে? আজরিন মন বলে, বলতে তো অনেক কিছুই চাই কিন্তু সাহস হচ্ছে আর কই। অমিত বলে, ওই হ্যালো কি হলো? কিছু কি বলবে? আজরিন মাথা তুলে অমিতকে দিকে তাকিয়ে বলে, হ্যাঁ না কি বলবো? কিছু না বললে ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আজরিন বলে, আপনি কি করবেন? অমিত মলিন স্বরে বলে, আমি দরজার বাহিরে আছি। আর তুমি তো শাড়ি পরতে পার না, এখন ভেবেছ কি করবে? আজরিন উৎফুল্ল স্বরে বলে, আপনি যখন ভিতরে ছিলেন আমি একটা উপায় খুঁজে পেয়েছি। কি? মনে আছে বিয়ে প্রথম দিন আমি যে ইউটিউব দেখে শাড়ি পরেছি? সেভাবে আজকে ইউটিউব দেখে শাড়ি পরে নিব। ওই দিন তুমি ইউটিউব দেখে শাড়ি পরেছ নাকি শাড়ি প্যাচিয়েছ? ওই দিন এইটা প্রথমবার ছিল তো তাই একটু খারাপ হয়েছে। আজকের ঠিক হবে। ঠিক হলেই ভালো, এখন তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। আজরিন রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করতে করতে অমিতকে বলে, আপনি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবেন, এখান থেকে এক পাও নড়বেন না। আজরিন ভিতরে নিজের মোবাইল থেকে ইউটিউব দেখে শাড়ি কিছুটা পরে নেয় কিন্তু সে সম্পূর্ণভাবে পরতে পারছে না। তার অনেকবার চেষ্টার পরও সব চেষ্টা বৃথা যাচ্ছে। এদিকে সময় চলে যাচ্ছে দেখে অমিত দরজায় টোকা দিয়ে আজরিনকে বলে, তোমার হয়েছে? আর কত সময় লাগবে? 5 মিনিটের মধ্যে ইভেন্ট তো শুরু হয়ে যাবে। আজরিন ভিতর থেকে বলে, আমি শাড়িটা পরতে পারছি না, আর একটু সময় দিন। অমিত নিচু গলায় নিজেকে বলে, এখনো শাড়ি পরতে পারছে না? তারপর একটু ভেবে দরজার ওপাশ থেকে আজরিনকে ডেকে বলে, শাড়ি যদি পরতে না পার, তুমি দরজা খোল, আমি দেখছি। দরজা খুলবো মানে? অমিত গম্ভীর স্বরে বলে, খুলতে বলছি খোল, এত প্রশ্ন করছো কেন? আজরিন অমিতের কথায় তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। অমিত আজরিনকে দেখে বলে, এই তোমার শাড়ি পরা। এটা বলে সে ভিতরে ঢুকে পড়ে। তারপর ভেতর থেকে দরজা আটকে নেয়। আজরিন অমিতকে দরজা আটকাতে দেখে শঙ্কিত হয়ে বলে, কি করছেন আপনি দরজা কেন আটকাচ্ছেন? অমিত কোনো কথা না বলে আজরিনের দিকে এক পা করে এগোচ্ছে আর আজরিন ভীতসন্ত্রস্ত হয়ে এক পা করে পিছে যাচ্ছে। যেতে যেতে একটা সময় আজরিনের পিঠ দেয়ালে ঠেকে যায়। আর আজরিন ভীতসন্ত্রস্ত হয়ে কাপা কাপা স্বরে অমিতের চোখের দিকে তাকিয়ে বলছে, কি করছেন আপনি? অমিত আজরিনের চোখের দিকে তাকিয়ে তার হাতের মুষ্টি থেকে কুচি দেওয়ার জন্য থাকা শাড়ির অংশটুকু ছিনিয়ে নেয়। অমিতের এ কাজে আজরিনের যেন কণ্ঠনালী থেকে ভিতরের সবকিছু শুকিয়ে যাচ্ছে। সে অমিতের চোখের পানে তাকিয়ে অমিতকে নিচু গলায় আবার বলে, কি করছেন আপনি? অমিত তখনও কোনো কথা বলে না। সে আজরিনের চোখের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অমিতের এভাবে তাকিয়ে থাকাতে আজরিন যেন নিজের মধ্যে নেই। একটু সময় যেতে অমিত পুরুষনালী মলিন স্বরে আজরিনকে বলে, ধর। আজরিন বিস্ময়কর চেহারা নিয়ে অমিতের চোখের দিকে তাকিয়ে বলে, হু। তারপর অমিত আবার গম্ভীর স্বরে বলে, কুচি ধরতে। আজরিন অমিতের চোখের দিক থেকে দৃষ্টি সরিয়ে দেখে অমিত তার শাড়ির কুচি করে দিয়েছে। অমিত আজরিনের হাতে কুচিগুলো দিয়ে বলে, গুজে নেও। আজরিনও হতভম্ব হয়ে অমিতের হাত থেকে কুচি নিয়ে উল্টো দিকে ফিরে গুজে নেয়। তারপর অমিত হাঁটু গেড়ে বসে আজরিনের শাড়ির নিচে অংশ ঠিক করে দেয়। সাথে আস্তে আস্তে আলতো হাতে শাড়ির আঁচল হতে সবকিছু ঠিক করে আজরিনকে পূর্ণাঙ্গ শাড়ি পরিয়ে দেয়।
শাড়ি পরানো শেষে হলে অমিত রুমের বাহিরে চলে যেতে যেতে আজরিনকে বলে তাড়াতাড়ি আসার জন্য। আজরিন হতভম্ব হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তখনও সে নিজের মধ্যে নেই, সবকিছু তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আজরিন অমিতের এরকম পারফেক্ট ভাবে শাড়ি পরানো দেখে আয়নায় নিজের দিকে তাকিয়ে নিচু গলায় বলে উঠল, উনি শাড়িও পরাতে পারে? আমি স্বপ্ন দেখছি না তো? উনি আমায় শাড়ি পরিয়ে দিল। লোকটা শিখল কিভাবে? এসব ভাবনার মাঝে আকস্মিক আজরিনের উল্লাসিত চেহারা নিমেষে ফ্যাকাশে হয়ে যায়। ভাবে, আচ্ছা উনি কি আমাকে এই প্রথম শাড়ি পরালো? নাকি আরও অনেক মেয়েকেও পরিয়ে দিয়েছে? বিশেষ করে রোহি আপু নাকি অর্পিতা আপুকেও পরিয়ে দিয়েছে? যদি কাউকে না পরিয়ে দেন আমি প্রথম হয়ে থাকি তাহলে এত পারফেক্ট কি করে হলো? তারপর আজরিন নিজের মাথায় ধুসা দিয়ে নিজেকে আবার এটা বলে, পোড়ালে পোড়াইছে, তাতে আমার অতীত ছিল যখন আমি ছিলাম না। আমিও না কি সব উল্টাপাল্টা ভাবছি, কিন্তু তবুও আমার কেন আতনা পুড়ছে? না না, এসব ভাবা যাবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর একটু দেরি হলে উনি ইভেন্ট ছেড়ে হয়তো চলেই যাবে। নিজেকে এসব বলতে বলতে সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে লিপস্টিকটা বের করে ঠোঁটে হালকা একটু লাগিয়ে নেয়। সাথে ব্যাগে থাকা হালকা ডিজাইনের মধ্যে একটা নেকলেস ছিল, সেটাও সে পরে নেয়। খানিকটা সময় পর আজরিন রুম থেকে বেরিয়ে আসলে অমিত আজরিনের গলার দিকে তাকিয়ে বলে, তোমার স্ট্রোক ঠিক কর। আজরিন গলায় থাকা নেকলেসের হাত দিয়ে বলে, নেকলেস? কেন, কি হলে? সে বুঝতে পারে না অমিত কি বুঝাতে চাচ্ছে। তারপর অমিত বলে, দাঁড়াও আমি দেখছি। এটা বলে সে আজরিনের গলার নেকলেসটি এক পাশ উল্টে থাকায় সেটা ঠিক করে দেয়। আর বলে, এবার ঠিক আছে চল। আজরিন হাস্যময় মুখ নিয়ে মনে মনে বলে, উনি এত ভালো কেন? এটা বলে অমিতের পিছে পিছে চলে যায়। মিনিট পাঁচেক তারা বাকি কাপলদের সাথে মঞ্চের পিছে দাঁড়িয়ে থাকে। একটু পর মঞ্চ থেকে ডাকা হয়, আজকের ইভেন্টের বিজয়ী সকল পুরুষদের মঞ্চে আসার জন্য। অমিত আজরিনকে সাবধানে থাকতে বলে অজরিনকে রেখে মঞ্চে চলে আসে। সেখানে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। একটু পর পুরুষদের পার্টনারকে অক্ষি বাঁধা অবস্থায় এক এক করে আনা হয়। সারিবদ্ধ থাকা পুরুষদের মধ্য থেকে তারা তাদের পার্টনারকে সঠিকভাবে চিহ্নিত করে হাতে রিং পরিয়ে দেওয়ার জন্য। একে একে চারজন মহিলা অক্ষি বাঁধা অবস্থায় আসে। তাদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা সঠিকভাবে নিজের পার্টনারকে চিহ্নিত করতে পারে। এবার ইভেন্ট পরিচালনা একজন মহিলাকর্মী অক্ষি বাঁধা অবস্থায় আজরিনকে হাত ধরে তাকে মঞ্চে উঠিয়ে নেয়। গুটি গুটি পায়ে আজরিন হেঁটে আসে সামনের দিকে। নার্ভাসে তার পুরো শরীর দুর্বল হয়ে আছে। অমিতকে কি করে চিহ্নিত করবে অক্ষি বাঁধা অবস্থায় এই অন্ধকার দুনিয়া থেকে? সে তো কখন অমিতকে ভালোভাবে ছুঁয়েও দেখেনি। তার ভাবনায় কত কিছু। তবুও সে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে আর মনে করছে অমিতের সাথে তার কিছু সুন্দর মুহূর্ত। একটা সময় এসে আজরিন থমকে দাঁড়িয়ে পড়ে। এদিকে দর্শক কাতারে বসে থাকা সুরাইয়া, রনি, জাহানারা বিবি সহ সবাই ভীতসন্ত্রস্ত হয়ে তাকিয়ে আছে আজরিনের দিকে। কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য। সবার নিস্তব্ধতায় চারপাশ তখন নিস্তব্ধ হয়ে আছে। এই নিস্তব্ধতার মাঝে আজরিনের কানে শুধু ভেসে আসে বাতাসের সাথে শাসা শব্দ। যে শব্দ তার ভিতরটাকে নাড়া দেয়। এটা সে চেনা নিঃশ্বাসের শব্দ, যেটা আজরিন একান্ত নিজে শুনতে পায়। সে আরও শুনতে পায় হৃৎস্পন্দনের ধু কপু ক শব্দ, যেটা সাথে তাল মিলিয়ে চলছে তারও হৃৎস্পন্দন। আজরিনের আর বুঝতে বাকি নেই সে অমিতের সামনে দাঁড়িয়ে আছে। সে পাশ ঘুরে অমিতের মুখোমুখি হয়। আজরিনকে এভাবে অমিতের সামনে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে ইভেন্ট উপস্থাপিক জিজ্ঞেস করে, আপনি এখন যার সামনে দাঁড়িয়ে আছেন তাকে কি আপনার পার্টনার হিসাবে আপনি চিহ্নিত করছেন? ভীতসন্ত্রস্ত আজরিন মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। লোকটি আবার জিজ্ঞেস করে, তাহলে কি আমরা আপনার অক্ষির পট্টি খুলে দিব? আপনি কি উনি আপনার পার্টনার? আজরিন ভীতসন্ত্রস্ত হয়ে আবার মাথা নাড়ি হ্যাঁ সম্মতি দেয়। লোকটি একজন মহিলা কর্মীকে নির্দেশ দেয় আজরিনের অক্ষির পট্টি খুলে দেওয়ার জন্য। আজরিনের অক্ষি বাঁধা পট্টি খুলে দেওয়া হলে সে মিটিমিটি করে চোখ খুলে অমিতের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসে। তার বিশ্বাস হচ্ছে না সে এই কয়েকদিনে অমিতরের নিঃশ্বাস প্রশ্বাস, হৃৎস্পন্দনের গতি এতটা ভালোভাবে উপলব্ধি করতে পারে যে অক্ষি বাঁধা অবস্থায়ও অমিতের উপস্থিতি অনুভব করতে পারে। এটা ভেবে তার ভিতরে পুলকে মেতে ওঠে। সুরাইয়া, জাহানারা বিবি, রনিসহ দর্শক সারিতে থাকা সকলের চেহারায় উল্লাস দেখা গেলেও উল্লাস নেই শুধু অর্পিতার চেহারায়। ইভেন্টের উপস্থাপকের কথা মতো একজন কর্মী আজরিনের হাতে রিং বক্স এনে দিয়ে অমিতকে পরিয়ে দেওয়ার জন্য বলে। রিং বক্সটা হাতে নেওয়ার সাথে সাথে আজরিনের হাত কাঁপাচ্ছে, যেন বক্সটি তার হাত থেকে পড়ে যাচ্ছে। উপস্থাপকের কথা মতো অমিতও তখন আজরিনের দিকে তার হাত বাড়িয়ে দেয়। আজরিন অমিতের অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দেয়। এভাবে পরবর্তী মহিলাদের এক এক করে মঞ্চে আনা হয়। তাদের মধ্যে কেউ নিজের পার্টনারকে চিনতে পারে তো কেউ পারে না।
কিছুক্ষণ বিভিন্ন অনুষ্ঠান হওয়ার পর ইভেন্টের শেষের দিকে রিং পরানোর অনুষ্ঠানটি ভালোভাবে সম্পূর্ণ করা হয়। আজরিন অমিতকে রিং পরিয়ে দিলেও অমিত আজরিনকে রিং পরানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। অমিতের এই দ্বিধাদ্বন্দ্ব আজরিন উপলব্ধি করতে পারে। তখন সে অমিতর দিকে মলিন চেহারা নিয়ে তাকিয়ে মৃদু স্বরে বলে, থাকুক না, আপনাকে পড়াতে হবে না, আমায় দিন, আমি নিজেই পড়ে নিচ্ছি। যেদিন আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, যেদিন আপনি হাজার হাজার মানুষের ভিড়ে আমায় চোখ বন্ধ করে অনুভব করতে পারবেন, সেদিন না হয় নিজের হাতে পরিয়ে দিবেন। এটা বলে অমিতের হাত থেকে রিংটা নিয়ে আজরিন নিজে পরে নেয়। সন্ধ্যায় গনিয়ে এসেছে। চারপাশে পুরোপুরি অন্ধকার না হলেও অন্ধকার নেমে এসেছে। তখন ইভেন্টও শেষ হয়ে যায়। আজরিন মলিন চেহারা নিয়ে একা একা পরিবারের অন্যদের কাছে হেঁটে আসে। আজরিনকে আসতে দেখে বাড়ির সবাই তার দিকে এগিয়ে আসে। আজরিনের একা আসা দেখে জাহানারা বিবি জিজ্ঞেস করে, তুমি একা কেন? অমিত কই? আর তোমাদের রিং পরানো পরের ইভেন্টগুলোতে যে অংশগ্রহণ করতে দেখি নাই, তোমরা কই ছিলে? সবাই আজরিনের মুখের পানে তাকিয়ে আছে, তার প্রতিবাক্য শুনবে বলে। কিন্তু আজরিনের কোনো প্রতিবাক্য নেই। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাহানারা বিবি আবার প্রশ্ন করে, কিছু বলছ না কেন? এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার মুখ ফ্যাকাশে কেন দেখাচ্ছে? সব ঠিক আছে তো? অমিত কই? আজরিন যেন এতক্ষণ ধ্যানে ছিল। এবার সে মলিন হেসে মুখে উল্লাস নিয়ে বলে, কই, কিছু হয় নাই তো, আমি ঠিক আছি। আর অমিত ভাইয়া? তারপর চারপাশে তাকিয়ে বলে, উনি তো আমার সাথেই ছিল, এখন আবার কই গেল? জাহানারা বিবি মুখে চিন্তার ছাপ নিয়ে বলে, কই গেল মানে? রনি বলে, খালামনি তুমি এত হাইপার হচ্ছ কেন? অমিত ভাইয়া ছোট না, দাঁড়াও আমি কল দিচ্ছি। এটা বলে রনি পেন্টের পকেট থেকে মোবাইল বের করে, অমিতকে কল দেয়। অমিত কল রিসিভ করলে রনি বলে, ভাইয়া কই আছো তুমি? ফোনের ওপাশ থেকে অমিত অস্থিরতার কণ্ঠস্বর নিয়ে বলে, আমি তো পার্কেই আছি। আজরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না 10 মিনিট ধরে। ওর মোবাইলে কল দিচ্ছি, কলও ধরছে না। আমার মাথা কাজ করছে না, আমি ওকে। এর মধ্যে রনি বলে, দাঁড়াও দাঁড়াও ভাই, শান্ত হও। আজরিনকে পাচ্ছ না মানে? আজরিন তো আমাদের সাথেই আছে। এই তো এখন আসল। তোদের সাথে মানে? তোরা এখন কই? আমরা পার্ক থেকে বের হওয়ার জন্য যেই গেইটা আছে তার সামনে। ওকে তোরা ওইখানে দাঁড়া, আমি আসতেছি। ওয়েট, আমরা বরং গাড়ির কাছে চলে যাই, তুমি গাড়ির কাছে আসো। ওকে। রনি সবাইকে বলে গাড়ির কাছে নিয়ে যায়। মিনিট 5 পর অমিত অস্থির অবস্থায় এসে পড়ে। আজরিনের কাছে গিয়ে তার সামনাসামনি হয়। মুখে তার চিন্তার চাপ, সাথে রাগও। কপাল কুঁচকে গম্ভীর স্বরে আজরিনকে বলে, আর ইউ মেড, তুমি কোথায় হারিয়ে গেলে? তুমি জানো আমার কতটা চিন্তা হচ্ছিল। আমি কোথায় কোথায় তোমায় খুঁজেছ? তোমার কোনো ধারণা আছে? আজরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাহানারা বিবি ছেলের অস্থিরতা দেখে বলে, শান্ত হও বাবা, কি হয়েছে? মাকে বল। অমিত মায়ের কথার কোনো প্রতিবাক্য না দিয়ে আজরিনকে বলে, তোমার মোবাইল কোথায়? কল ধরছিলে না কেন? অমিতের এই ব্যবহারে আজরিন পুরো ঘাবড়ে যায়। সুরাইয়া আজরিনের ঘাবড়ে যাওয়া বুঝতে পারে। অমিতেকে বলে, তুমি এতগুলো প্রশ্ন এভাবে করছো, ও কোনোটার উত্তর দিবে? ও তো পুরো ঘাবড়ে গেল। তুমি শান্ত হয়ে জিজ্ঞেস করো না। আজরিন তখন নিচু গলায় মলিন স্বরে বলে, মোবাইল হয়তো সাইলেন্ট ছিল, তাই কল ধরতে পারিনি। অমিত আজরিনের এই কথায় কি রাগ প্রকাশ করবে তার ভেবে না পায়। একটু নিজের রাগের সাথে যুদ্ধ করে বলে উঠল, এটা বলে রাগক্ষোভ নিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ে। রাগে তার পুরো শরীর আগুন হয়ে আছে। আজরিনের উপর অমিতের এরকম রেগে যাওয়া দেখে অর্পিতার মন সেই উল্লাসে মেতে ওঠে। যেই উল্লাসটা তার তখন ছিল না, যখন আজরিন চোখ বাঁধা অবস্থায়ও অমিতকে চিনতে পারে। সবাই একে অপরের মুখের দিকে তাকায়। জাহানারা বিবি আজরিনকে জিজ্ঞেস করতে যাবে, কি হয়েছে? তখনই সুরাইয়া বাধা দিয়ে নিচু গলায় বল, থাকুক না মা, এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমাদের না কথা বলাই ভালো হবে। এদিকে রনি গিয়ে অমিতকে জিজ্ঞেস করে, তুমি ড্রাইভ করবে? অমিতের ভিতর তখনও রাগ, তবুও সে রনিকে বলে, হুম্মম তুই বাইক নিয়ে আসো। সবাই গাড়িতে উঠে পড়ে। রাহি রনির সাথে বাইকে আসে। আসার সময় তাদের মধ্যে যে আনন্দটা ছিল, যাওয়ার সময় এখন আর সেটা নেই। গাড়ির মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। কিছুটা রাস্তা যাওয়ার পর জাহানারা বিবি অমিতের হাতের দিকে তাকিয়ে বলে, বাবা তোর হাতে যে আজকের ইভেন্টে দেওয়া রিংটা নেই। রিংটা কই? অমিত গম্ভীর স্বরে বলে, জানি না কোথায়, মনে হয় পড়ে গেছে। রাতের আধার সাথে নিস্তব্ধ, পুরো গাড়িতে সবাই চুপ। কানে শুধু ভেসে আসছে পাশ দিয়ে চলা গাড়ির শাঁসা শব্দ। সুরাইয়া কোলে ঘুমিয়ে আছে ছোট্ট রাফি। সারদিনের ক্লান্তি নিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। সুরাইয়ার একপাশে অর্পিতা তো আরেক পাশে আজরিন। রাত হয়ে যাওয়ার অর্পিতার আর বাড়ি যাওয়া হলো না।
রাতটা বোনের বাড়িতে কাটিয়ে কাল সকালেই বাড়িতে চলে যাবে। আজরিন গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। তার আত্মাপুরে শিখাগুলো অক্ষি থেকে টুপটুপ করে নীরবে অশ্রু হয়ে ঝরছে। দুঃখগুলো যে একান্ত তার, তাই তো না পারছে কাউকে কিছু বলতে, না পারছে সইতে। অনেকটা নিস্তব্ধতার পর আকস্মিক সুরাইয়া জাহানারা বিবিকে উদ্দেশ্য করে বলে উঠল, মা এখন তো মনে হচ্ছে রাতের ডিনারটা বাহিরে করা হবে না। তাহলে রনিকে বলে দেই বাহির থেকে যাতে খাবারটা নিয়ে আসে। সুরাইয়ার আকস্মিক কথা বলায় আজরিন চোখমকে উঠে তড়িঘড়ি করে হাত দিয়ে গাল বেয়ে পড়া অশ্রু মুছতে থাকে। জাহানারা বিবি সুরাইয়ার কথার প্রতিবাক্যে বলে, কি আর করার তাই কর বরং। সুরাইয়া ব্যাগ থেকে মোবাইল বের করে রনিকে কল দিয়ে খাবার নিয়ে বাড়ি আসতে বলে। ঘণ্টাখানেক গাড়ি চালিয়ে কয়েক কিলো রাস্তা পাড়ি দিয়ে তারা বাড়িতে পৌঁছে যায়। আজরিন গাড়ির দরজা খুলে কারো সাথে কোনো কথা না বলে প্রগতিতে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাকিরা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে পড়ে অমিত সকলের নামা শেষ হলে গাড়ি পার্কিং করতে নিয়ে যায়। জাহানারা বিবি বাড়ির ভেতরে যেতে যেতে সুরাইয়াকে বলে, আমি আমার ছেলের রাগ সম্পর্কে জানি। নিশ্চয় মেয়েটাকে কিছু বলেছে, না হলে ওর মতো এত হাসি খুশি একটা মেয়ের চেহারা আকস্মিক এত ফ্যাকাশে হয়ে গেল কেন? সুরাইয়া মলিন স্বরে বলে, তা ঠিক, তবে আপনি এত চিন্তা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয়ে থাকে, তবে সেটা বেশিক্ষণ থাকে না। নতুন নতুন বিয়ে হয়েছে তো দুজন দুজনের সাথে কথা না বলে থাকতে পারবে না। দেখবেন কাল সকালের মধ্যেই ওরা ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন এটা নিয়ে ওদের সাথে কথা বলি তাহলে ব্যাপারটা খারাপের দিকে চলে যাবে। তোমার কথাই যেন ঠিক হয়। ক্লান্ত সবাই ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায়। দুঃস্বপ্ন দেখার মাধ্যমে আকস্মিক মধ্যরাতে আজরিনের ঘুম ভেঙে যায়। ভয়ে সে পাশে থাকা অমিতের হাতটা চেপে ধরে। অমিতের হাতটা ধরে সে হতভম্ব হয়ে বসে পড়ে। এসির বাতাসে আজরিনের শরীর শীতল হয়ে থাকলেও অমিতের শরীর পুরো উষ্ণ। অমিতের কি হয়েছে সেটা বুঝার জন্য আজরিন বসে থাকা অবস্থায় অমিতের একটু কাছে গিয়ে কপাল হাত রাখে। কপালে হাত রাখায় তার না বুঝার বাকি ছিল অমিতের জ্বর এসেছে। আজরিন কি করবে বুঝতে পারে না। প্রগতিতে বিছানা থেকে নেমে রুমের বাতি অন করে। মুহূর্তের মধ্যে সে অস্থির হয়ে পড়ে। মনে অস্থিরতা নিয়ে অমিতের কাছে গিয়ে কপালে গলার নিচে হাত দিয়ে জিজ্ঞেস করে বলে, শুনছেন আপনি ঠিক আছে? পেইজ জানাত হেডার জান্নাত হায়দার। অমিত নিজের মধ্যে নেই, জ্বরে পুরো মাতাল হয়ে আছে। ঘনঘনিয়ে আবোল তালুকি যেন বলছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আজরিন বিছানার পাশে থাকা ছোট ট্রি টেবিল থেকে রিমোট নিয়ে এসি অফ করে নেয়। তৎক্ষণাৎ ওয়াশরুমে গিয়ে ছোট একটা বাটিতে করে পানি নিয়ে আসে। তারপর আলমারি থেকে ছোট একটা রুমাল নিয়ে এসে অমিতের পাশে বসে তার মাথায় জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ সময় ধরে কপালে পট্টি দেওয়ার পর আজরিন ভাবে অমিতকে ঔষধ খাওয়ানো উচিত। কিন্তু খালি পেটে কিভাবে ঔষধ খাওয়াবে সেটা ভেবে সে নিচে কিচেনে চলে যায় অমিতের জন্য একটু স্যুপ বানানোর জন্য। স্যুপ বানানো হয়ে গেলে আজরিন তড়িঘড়ি করে সেটা বাটিতে নিতে গেলে গরম স্যুপ কিছুটা হাতে পড়ে যায়। সে জ্বালায়, ওফস বলে চেঁচিয়ে উঠল। কিন্তু সেই মুহূর্তে অমিতের ব্যথার কাছে তার নিজের এই ব্যথাটাকে তুচ্ছ মনে হয়। সে নিজের ব্যথাটাকে উপলব্ধি করতে পারে না। স্যুপ নিয়ে রুম আসলে আজরিন দরজা থেকে দেখে জ্বরে অমিত কেমন যেন করছে। হুড়মুড়িয়ে অমিতের কাছে আসে, হাতে থাকা চুপের বাটিটা খাটের পাশে থাকা ছোট টেবিলটার উপর রেখে অমিতের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মুখে অস্থিরতা চাপ নিয়ে বলতে থাকে, কি হয়েছ আপনার? আমায় বলুন, কোথায় কষ্ট হচ্ছে? কিন্তু জ্বরে মাতাল অমিতের কোনো প্রতিবাক্য নেই। অবস্থায় খারাপ দেখে আজরিন বাবা মাকে ডাকা উচিত ভেবে অমিতের পাশ থেকে উঠে পা বাড়ায়। অমিত জ্বরের ঘোরে পিছন থেকে আজরিনের হাতটা ধরে নেয় আর অস্পষ্ট স্বরে বলে, আমায় ছেড়ে যেও না। আজরিন থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকায়। অমিতের হাত ধরে আবার অমিতের পাশে এসে বসে পড়ে। অমিত নিজের মাথা বালিশ থেকে উঠিয়ে আজরিনের কোলে এনে রাখে আর নিচু গলায় ঘনঘনি বলতে থাকে, আমায় ছেড়ে যেও না। অমিতের এ কাজে আজরিন স্তম্ভিত হয়ে পড়ে। তবুও সে নিজের স্তম্ভিতকে এক পাশে রেখে অমিতের মাথায় হাত বুলাতে থাকে আর কমল স্বরে বলে, আমি কোথাও যাচ্ছি না, আপনার কাছেই আছি, আপনি ঘুমান। কিছুটা সময় যেতে আজরিন দেখে জ্বর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অমিত কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অমিতের মাথা তার কোলা থাকায় তার উঠে গিয়ে আর পাশে শুয়া হলো না। আজরিন অমিতের মুখচন্দ্রের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর নির্ভীক হয়ে অমিতের মাথায় হাত বুলাতে বুলাতে নিচু গলায় বলে, কি নিস্তেজ দেখাচ্ছে আপনাকে? আচ্ছা, আমাদের জীবনে কি কখন এমন দিন আসবে যেদিন আপনি সজ্ঞানে আমার কোলে মাথায় রাখবেন আর আমি এমন করে আপনার মাথায় হাত বুলিয়ে দিব? নাকি সারা জীবন আমায় এভাবে বড় বোনের ভুলের খেসারত দিতে হবে? কি নিষ্ঠুর আপনি, তাই না? তবুও আমি কেন সারাদিন আপনাকে নিয়ে ভাবি? আমি জানি আপনি আমার সাথে অন্যায় করছেন,
তবুও কেন আমি আপনার প্রতি এত দুর্বল? সজ্ঞানে অজ্ঞানে কত ব্যথা দেন আপনি আমায়, তবুও আমি আপনার ব্যথায় পড়ি। এসব বলতে বলতে কখন যে আজরিন বসা অবস্থায়